দিয়েছো? আচ্ছা লাগিয়ে দাও। হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের ইরশাদ আপু চলে আসলাম তোমাদের ইতিহাসের আরও একটা ক্লাস নিয়ে। সকলে একটু দ্রুত জয়েন হয়ে যাও আর আমাকে কমেন্টে জানাও যে লাইভটা তোমাদের ঠিক আছে কি না। আর তোমাদের যেসব ফ্রেন্ডরা এই গ্রুপে আছে তাদেরকে একটু দ্রুত মেনশন করে দাও যাতে করে তারা দ্রুত ক্লাসে চলে আসে। দুপুরবেলা চলে আসছি তোমাদের ক্লাস নিয়ে। আর আগের ক্লাসটা কে কে করেছো এবং কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আচ্ছা, অনেকেই চলে আসছো। হিমা সরকার, আফিয়া ফারজানা, পূজা দেবনাথ, দাদা বাপু, আদাব। এরপর হচ্ছে হিমা সরকার, এরপর হচ্ছে আফিয়া ফারজানা, তারপর হচ্ছে মমিতা শিকদার। হ্যাঁ, মমিতা শিকদার। আফিয়া ফারজানা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাজরিনা, তারপর হচ্ছে মাহি, আফিয়া ফারজানা। ওকে। আম্মুর রাজকন্যা, বাবা কি ফেসবুক আইডির নাম, আম্মুর রাজকন্যা। আচ্ছা। রাকিব ইসলাম, আগের ক্লাসে অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। মুক্তামণি, তারপর সব ঠিক আছে আপু। তাজরিন, আচ্ছা। মোস্তাকিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাই স্টুডেন্ট। দিলা দে, নমস্কার আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শারমিন আক্তার, মাহি, অভিমানী মেয়ে, কি নাম? লাবিবা, ওকে। সকলে একটু দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর যেসব ফ্রেন্ডরা এই গ্রুপে আছে তাদেরকে একটু মেনশন করো, দ্রুত দ্রুত দ্রুত। জান্নাতুল রশনি, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা সালাম দিয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আগে থেকে একটু ভালো আছি, যদিও আমি একদম ঘুম থেকে উঠেই কিন্তু ক্লাস নিতে আসছি, ঠিক আছে? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট ক্লাস নিতে আসছি। সো আমাকে দেখে একটু ঘুম ঘুম মনে হতে পারে। আমি তোমাদেরকে বলি যে সকালবেলা উঠে পড়াশোনা করতে হবে, কিন্তু রমজান মাস শুরু হওয়ার পর থেকে কেন জানি আমি সকালবেলা মানে উঠতে পারছি না, কোনোভাবেই ওঠা হচ্ছে না। শুধু মনে হয় 2 দিন উঠছিলাম, বাকি 3-4 দিন আমি আর উঠতেই পারি নাই। যাই হোক, বিভিন্ন অসুস্থতার জন্য এরকম প্রবলেম হতে পারে। মাঝে মধ্যে কিছু জিনিস একটু ডিফারেন্ট করলে ভালো লাগে, তাই না? তো হচ্ছে তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। তোমরা সকলেই জানো যে আমাদের বর্তমান সিচুয়েশনে ভাষা মানে ছাত্র আন্দোলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছাত্ররা সেই বাংলাদেশ জন্মের পর থেকে মূলত যে আন্দোলনগুলো করেছে, বাংলাদেশ জন্ম না, পাকিস্তান জন্মের পর থেকে বা এই ভূখণ্ডে যে ছাত্র আন্দোলনগুলো হয়েছে সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা তোমাদের জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে তোমার বইয়ের যেই জায়গায় আওয়ামী লীগ কেন্দ্রিক কোনো টপিক আছে অথবা মুক্তিযুদ্ধ না, তোমার হচ্ছে বঙ্গবন্ধু কেন্দ্রিক কোনো টপিক আছে, সেই টপিকগুলো বাদ দিবা, একদমই বাদ, কারণ সেখান থেকে আর কোনো ধরনের কোনো কোশ্চিন আসবে না, ঠিক আছে? সো মাত্র এই কয়জন স্টুডেন্ট, খুবই খারাপ একটা বিষয়। সকলকে একটু মেনশন করো সবাই, ঠিক আছে? মেনশন করো সকলে। সুমাইয়া শিমু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আফিয়া ফারজানা, হ্যালো আপি। আজকে মনে হচ্ছে আপু বেশি খুশি। হ্যাঁ, ঘুম থেকে উঠে আসছে, মাথায় ফ্রেশ আছে, বুঝছো? আজকে তোমাদের কাউকে গালাইতে চাই না, বকতেও চাই না, কিছুই করতে চাই না, জাস্ট সুন্দরভাবে ক্লাসটা করব, সবার সাথে গল্প করব। তোমরা যদি এখন আমাকে যদি না রাগায় দাও, এটাই হচ্ছে কথা। আপু কি বিরিয়ানি আর
মধ্যে এলাচি হয়ে গেলাম। কেন এলাচি হবা কেন বাবা? তামিম আপু কেমন আছেন? সুদীপ্তা পাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। সেরি খেয়ে ঘুমাই না আপু? যদি তুমি সারা রাত ঘুমাও তাহলে তো তোমার আর সেরি খেয়ে ঘুমানোর দরকার নাই। আমি তো সারা রাত ঘুমাই নাই, আমি সারা রাত ধরে তোমাদের স্লাইড তৈরি করেছি। আমি একবারে ইফতার খেয়ে সেরি খেয়ে তারপর হচ্ছে নামাজ পড়ে তারপরে আরও 1 ঘন্টার মতো তোমাদের স্লাইড তৈরি করেছি, তারপর ঘুমাইছি। সো আমি তো সারা রাত ঘুমাই নাই, এই জন্য আমার সারাদিন ঘুমানো লাগছে। আচ্ছা আপু আজকে একটু কাইন্ডলি সবাই রে কোয়েন কেউ যাতে পড়া টপিক বাদে কোনো কিছু না বলে। ঠিক আছে লিলি রানী, এই যে দেখো লিলি রানী তোমাদেরই সহপাঠী, সে বিষয়টা বুঝতেছে যে এইভাবে আলোচনা করা ঠিক না, আর তোমরাই বোঝো না। যাই হোক, এটা যারা করার তারা করবেই, আমার আসলে কিছু বলার নাই। কারণ আমি সেই যতদিন ধরে এই অনলাইনে ক্লাস নিতেছি, এটা দেখতেছি নিষেধ করেও কিছু হয় না। এই জন্যে মনে করো চোখ মুখ তাক কইরা মানুষ কিছু গাল দেয় না, ওই গাল যারা দেয় তাদের ক্লাসে এসব হয় না। তো এইভাবে গাল দেওয়া লাগবে, আমি ওদের কাছ থেকে শিখা ফেলছি। তো আমি এখন থেকে গাইলাবো, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার যেরকম করবো আমি সেরকম গালাবো। তোমার হাসিটা এত সুন্দর কেন আপু? আহারে আরও হাসি পাচ্ছে আমার তোমার কথা শুনে। থ্যাংক ইউ, তোমার সুন্দরভাবে দেখো তাই। আপু দেরি হয়ে গেছে, হ্যাঁ সকালের একটু দেরি হয়ে গেছে। আপু অনেক কমেন্টের মধ্যে ইম্পর্টেন্ট কমেন্ট দেখতে পারেন না। হ্যাঁ লাবিবার একদম ঠিক কথা বলেছো। আচ্ছা যাই হোক, আমরা অনেক অনেক গল্প করেছি, এখন আমরা ক্লাসে চলে যাব। আজকে আমাদের পড়ার বিষয় কি? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন আমরা পড়ব, কিন্তু তার আগে পরে কিছু বিষয় আছে যেগুলো আমরা পড়বো না, স্কিপ করব। কারণ এগুলা মানে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা আন্দোলন। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা আন্দোলন, এবং এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা, সেটা আগে আমি তোমাদেরকে দেখাই। ওকে, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটাই যে ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদ বিকাশের মুখ্য ভূমিকা রেখেছিল কিভাবে। ঠিক আছে, এবং ভাষা আর আন্দোলনকে আইডেন্টিফাই করা, একটা আন্দোলনের নাম দেওয়া থাকবে ওখানে, এবং ওখানে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, যেই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকবে, এই বৈশিষ্ট্যগুলো দেখে তোমাকে চিহ্নিত করতে হবে এটা ভাষা আন্দোলন। তারপর ভাষা আন্দোলন সম্পর্কে তোমাকে লিখতে হবে। এবং ঘ নাম্বারে সবচেয়ে বেশি বার যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এইটা, যে ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদ বিকাশের মুখ্য ভূমিকা কিভাবে মানে রেখেছিল, মানে কিভাবে এটা হয়েছিল সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। তো এই দুইটা হচ্ছে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু আমরা এখন ভাষা আন্দোলনের শুরু থেকে শুরু করব। ওকে, পাকিস্তানের বিভিন্ন বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো আমি স্কিপ করতেছি, কারণ এগুলো থেকে খুব একটা কোশ্চেন হবে না এই পাকিস্তানের বৈষম্য থেকে। কারণ কি এখন দেশে যেই দল আছে সেই দলেরা কখনোই পাকিস্তানের দুর্নাম করবে না, পারলে ভারতেরই দুর্নাম করবে, আমেরিকার দুর্নাম করবে না। ঠিক আছে, সো এরকম কেন্দ্রিক প্রশ্নগুলো এখন আর ওইরকম হবে না। সো আমাদের কী হবে, ভাষা আন্দোলনটা যেহেতু ছাত্ররা করেছে, সো তাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে। কারণ কি আমাদের কিছুদিন আগে একটা আন্দোলন পার হয়ে গেছে, তো আমরা ওখান থেকেই শুরু করব। কই রে, আচ্ছা আমরা শুরু করব 48-এর রাজপথ থেকে। কত থেকে? 48। এখন 48 নাম্বার কি রাস্তার নাম, রাস্তার নাম্বার না, এটা হচ্ছে একটা সাল। এটা কি? এটা হচ্ছে একটা সাল। এটা হইতেছে মূলত একটা সাল। এটা কি? এটা হচ্ছে একটা সাল। ঠিক আছে, আপু কোন বুক থেকে?
কোন বুক থেকে বলতে আমি স্লাইডটা তৈরি করেছি কোন বই থেকে এটা বলতে চাচ্ছ, এটা বলা যাবে না, কারণ আমি শুধু একটা বই থেকে স্লাইড তৈরি করি না, আমি তোমাদের স্লাইড তৈরি করি একবারে 3-4টা প্রকাশনে একসাথে, গাইড বুক, ইন্টারনেট, সব কিছু মিলে তোমাদের যাতে সহজ হয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো সামনে রেখে তোমাদের যাতে বুঝতে সহজ হয়। কারণ আমরা যতটা কঠিনভাবে একটা বইয়ে পড়ি তার থেকে মিনিমাম 10 গুণ সহজ কোশ্চিন আসে। সো এত প্যারা নেওয়ার কিছু নাই। কততম অধ্যায় এটা? এইমাত্র আসলাম, এটা হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায়, ভাষা আন্দোলনের অধ্যায়। দেখো এটা হচ্ছে মূলত একটা কি, এটা মূলত একটা সাল। এখন 48 কেন, আমরা তো 1952 সাল পড়বো, কারণ 1952 সালে 21শে ফেব্রুয়ারি কিছুদিন আগে তো পার হয়ে গেল, তাই না? ভাষা আন্দোলনটা হচ্ছে 1952 সালে হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, এই ভাষা আন্দোলনটা এই যে শহীদ হয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার, ওনারা মারা গেছেন 21শে ফেব্রুয়ারি 1952 সালে, 52 সালের ঘটনাটা। কিন্তু এই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল 1948 সাল থেকে। 1948 সাল থেকে মূলত এই আন্দোলনটা শুরু হয়েছিল। কিভাবে শুরু হয়েছিল সেগুলো আমরা এখন আলোচনা করব। ভাষা আন্দোলনকে মোটামুটি 2টা পর্যায়ে কিন্তু ভাগ করা যায়। একটা হচ্ছে 48 সালের ভাষা আন্দোলন এবং আরেকটা হইতেছে মূলত আমাদের 1952 সালের ভাষা আন্দোলন। তাহলে কয়টা সাল? 1952 সালের ভাষা আন্দোলন, মানে এই দুইটা সালে কিন্তু মানে ভাষা আন্দোলনটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারবো। একটার সময়, এই সময় কি হয়েছিল, এটা হচ্ছে কাগজ কলমে এবং রাজনীতিতে যারা মুখ্য পর্যায়ে ছিল সেই মানুষেরা মিলে এই আন্দোলনটা করেছিলেন। কিন্তু পরের আন্দোলনে দেশবাসী সহযোগে মানে মূলত তরুণরা এই 1952 সালে এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এই জন্য দুইটারই অবদান 2 রকম, ঠিক আছে। কিন্তু আমরা এই ভাষা আন্দোলনের মধ্যে ছাত্রদের অবদান যেটাতে, সেইটাতে বেশি ফোকাস করবো। 1952 সালটাকে বেশি ফোকাস করব। এইটা হচ্ছে তোমাদের বইয়ের এই অধ্যায়ের যারা একদমই রিডিংও পড়ো নাই তাদের জন্য একদম প্রাথমিক একটা ধারণা, ঠিক আছে বাবা। প্রাথমিক একটা ধারণা। এখন আমরা চলে যাব পরের স্লাইডে। দেখো 1948 সালে মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় সফরে আসেন এবং 21শে মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে 24শে মার্চ কার্জন হলে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে দৃঢ় কণ্ঠে, জানি না তার এত কণ্ঠের জোর কই থেকে আসছে, আমার মতো কি তার কাশি হয় না, তো হচ্ছে সে কি করেছে, দৃঢ় কণ্ঠে সে ভাষণ দিয়েছে, উর্দু অ্যান্ড ওনলি উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দুতে। আমার কথা হইতেছে, তুমি ভাষণ দিতেছো, ঠিক আছে ভালো, তুমি উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা করে ভালো, সেটা আবার ইংরেজিতে কেন ভাই? উর্দুতে বলতে কি হয়েছিল? জানি না কি হয়েছিল ওর, উর্দু মনে হয় নিজেই বোঝে না। কারণ কি, উর্দুর পার্সেন্টেজ ছিল পুরা 2 পাকিস্তান এক জায়গায় করে মাত্র 3%, 3.75 মেবি পার্সেন্ট লোকজন উর্দুতে কথা বলতো, আর বাংলায় কথা বলতো 56 কত জানি %, মানে অর্ধেকেরও বেশি। এই জন্য নিজেই ভালো মতো উর্দু বুঝতো না, সে আবার আসছে উর্দুকে রাষ্ট্রভাষা করতে। শালা মানে মাথায় একদম গোবরও নাই, ঠিক আছে, মাথায় একদম গোবরও নাই। এরা আসছে রাজনীতি করতে, আমাদেরকে বসায় দিলেই হয়। আমরা এত ইতিহাস জানি, যে আমার দার্শনিকগণ আমার ক্লাস করতেছে, এদেরকে বসায় দিলেও হয়। এরা কত যে ইতিহাস পড়ছে, পারলে পরীক্ষার খাতায় নতুন নতুন ইতিহাস রচনা করে আসে, তারপরেও মনে করে এদের ইতিহাস শেষ হবে না। এরাই হচ্ছে আসল মানে বুদ্ধিজীবী, বুঝতে পারছো? আর বিশেষ কইরা যারা মূলত অনার্সে ইসলামের ইতিহাস পড়ে তারা হচ্ছে অথেন্টিক ইতিহাসটা জানতে পারে, বুঝতে পারছো? তোমাদের এই যে ইতিহাসগুলো আমি তোমাদেরকে পড়াই, এর মধ্যে অনেক ঘাপলা আছে যেগুলো তোমাদের পরীক্ষাও আসে, কিন্তু এগুলো আসল ইতিহাস না। এগুলো হচ্ছে যারা ইসলামের ইতিহাস মূলত অনার্সে পড়ে তারা এই জিনিসটা বুঝতে পারে, কিন্তু হচ্ছে যারা ইতিহাস নর্মালি ইতিহাস পড়ে, ইতিহাস নিয়ে অনার্স করে, তারা এই বিষয়টা বুঝতেও পারে না। তাই আমার মানে মতামতে আমি যতটুকু সবাইকে বলি যে অথেন্টিক ইতিহাস জানতে হলে ইসলামের ইতিহাসের বইগুলো পড়বেন, তাহলে অথেন্টিক ইতিহাস জানতে পারবেন। আর নর্মাল ইতিহাসে অনেক কিছু বাদ দিয়ে সেট করা হয়, বুঝতে পারছো? তবে হ্যাঁ, তুমি যদি ইন্টারমিডিয়েট ইতিহাস পড়ে থাকো তাহলে তোমার জন্য অ্যাডমিশনের মনে করো যে রাস্তা ঝকঝকা, অ্যাডমিশনের রাস্তা তোমার একদম ঝকঝকা। অ্যাডমিশনে তুমি যদি কোনো ভার্সিটি তোমার বাসা থেকেও পড়াশোনা করে যদি তুমি ইয়ে করো, তারপরও দেখবা তুমি মিনিমাম 40% সাধারণ জ্ঞানের তোমার হয়ে গেছে,
40 সাধারণ জ্ঞান তোমার হয়ে গেছে। এখন শুধু ইংরেজিটা ঠিক করতে হবে আর হচ্ছে ইয়েটা ঠিক করতে হবে, বাংলাটা। অনেকের বাংলা তো আগের থেকেই হয়ে থাকে, কারণ বাংলাতে অনেকে ভালো প্রিপারেশন নেয়, অনেকের বাংলা আগে থেকে হয়ে থাকে। তো তোমরা হচ্ছে শুধু ইংরেজিটা প্রিপারেশন নিলেই হয়ে যাবে। আর যদি আমাদের এখানে বনি ভাইয়ের কাছে যদি তুমি ইংরেজি পড়ো, তাহলে তো তোমার আর কোনো কথাই নাই। তোমার ইংরেজির জন্য ধরো যে বই ফার্স্ট পেপার তো মনে করো একদম ঝালাই করে দেয়। ভাইয়ার অনেকগুলো ক্লাস আমি নিজেও করি, এবং তোমরা জানো কিনা হচ্ছে আমরা স্টুডেন্ট কিন্তু, ঠিক আছে? তো আমাদেরও কিন্তু ইংরেজি প্রাইভেট পড়তে হয় মাঝে মধ্যে। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আচ্ছা ইংরেজি প্রাইভেট পড়বো, ভালো কথা। তো আমি যে টপিকগুলো পড়বো সেগুলো তো হচ্ছে আমি চাইলে বনি ভাইয়ের এখানে ক্লাস করে তো সব কিছু মানে আমি বুঝে যাবো, কারণ একই জিনিস তো, শুধু একটু ঝালিয়ে নিতে হবে। তার জন্য আমি হাজার হাজার টাকা দিয়ে আবার প্রাইভেট পড়তে যাবো কেন? তখন আমি বনি ভাইয়ের ক্লাসগুলো করি। তো সেখান থেকে আমার যতটুকু মনে হচ্ছে, আমি তো একজন অনলাইন টিচার, আমি দেখলেই বুঝতে পারি যে কোনটা আসলে সঠিকভাবে চলছে আর কোনটা এমনিতে আসছে কোর্স বিক্রি করতে। সো আমার কাছে মনে হয় যে বনি ভাইয়ের ক্লাসগুলো একদম অথেন্টিক ক্লাস। দেন আমার একটা আফসোস সারা জীবন থেকে যাবে, সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট লাইফে বনি ভাইয়ের এই চলো শিখি হয়তো বা ছিল, বাট আমি ওই সময় মানে জানতামই না ওইভাবে, মানে বনি ভাই হয়তো বা সেই সময় একটু একটু শুরু করছে ওই রকম টাইমে। তো আমি জানতামই না এই বিষয়, মানে এরকম একটা প্ল্যাটফর্ম ছিল। তো এইটা আমার কাছে খুবই আফসোসের মনে হয় যে আরও বেশি সার্চ করতে হইতো বা রাজশাহীতে আসতে হইতো, এরকমটা। আমি তখন নওগাঁতে ছিলাম। তো এই জন্য আর কি আমার কাছে এই জিনিসটা খুবই আফসোসের হয় যে তোমরা এত ভালো ভালো পাইছো, সুযোগ পাইছো, তারপরে তোমরা কাজে লাগাচ্ছ না। দেখো আমাদের FRB 4.0 যেটা, ওইটাতে তোমাদেরকে বলেছিলাম যে সে সময়ে তোমাদের এটা একটা ভালো সুযোগ, অনেকে কিন্তু ভর্তি হওয়া নাই। যেই টেস্ট পরীক্ষার রেজাল্টটা বেরোয়েছে সবাই একদম অবাক হয়ে গেছে যে ও মাই গড কি ভুল করেছি। এই জন্য তোমাদের কথা মাথায় রেখে আবার FRB 4.1 আমরা নিয়ে আসছি, যাতে কইরা তোমাদের এই ভুলটা তোমাদের আর না হয়। আর FRB 4.1 কিন্তু তোমরা FRB 4.0 একদম সেম টু সেম পাওয়া, পারলে ওর থেকে আরও বেশি মানে ভালো পাবা। তার কারণটা কি, যে পরীক্ষা যত কাছে আসে আমাদের এই ফ্যাসিলিটিসগুলো বাড়তে থাকে, এবং আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো চলে আসে যে সামনের পরীক্ষা কী আসতে যাচ্ছে, কারণ রিসেন্ট ঘটনার উপর ভিত্তি করে অনেক কোশ্চেনগুলো সেট করা হয়। তাই আমাদের মানে যেটা মনে হইতেছে যে এই ব্যাচটা হইতেছে সেরা একটা ব্যাচ, যেটা তোমরা যদি মানে মিস করো তাহলে এটা তোমাদেরই লস। হ্যাঁ, এবং এটা আমি এই যে বললাম যে এটা তোমাদের একদম শেষ সুযোগ, এই শেষ সুযোগটা কাজে লাগাতে না পারলে একদম ভাই মানে আসসালামু আলাইকুম, এর বেশি আর মানে কিছু বলার নাই। তোমাদেরই ভুল হবে এবং তোমাদেরকেই কাটতে হবে। আর এত সুন্দর একটা টিচার প্যানেল তুমি আর অন্য কোনো প্ল্যাটফর্মে কোনোদিনও পাবে না। তোমরা কেউ বুকে হাত দিয়ে বলো যে আজ পর্যন্ত তোমরা কোনো ভাইয়া বা কোনো আপুকে নক করেছো, করার পরে তুমি সেই প্রবলেমে সলভ পাও নাই, বলতে পারবো না। অতপক্ষে আমি কোনোদিনও এরকম কোনো স্টুডেন্ট আমার কাছে আসে নাই যে সলভ পায় নাই, আমি এমনি এমনি ঘুরে তাকে মানে বিদায় করে দিয়েছি, এইরকম কোনো কিছুই কোনোদিনও হয়নি। ইভেন তোমরা যারা স্টুডেন্টরা এই যে অনেকে আছো আমাকে সরাসরি দেখতেছো, ওরা আমাকে গত রাতেও এরকমভাবে SMS করছে, আপু এই প্রবলেম। তখন আমি বলছি এর উপর ক্লাস দিব কি, বল ক্লাস দিলে কি তোদের সুবিধা হবে, তাহলে আমি সেভাবেই করবো। তোমাদেরই সমস্যা যে তোমরাই আমাদেরকে জানাও না। ভাই আমি জানি না তোমাদের এত লজ্জা কই থেকে আসে। আমি এর আগেও বিভিন্ন ক্লাসে দেখেছি যে আপু আপনার সাথে কথা বলবো, কি যে হবে, এমন রকম করতেছে মনে হচ্ছে সে আমার দেবর হয়, মানে এমন একটা ভাব। ঠিক আছে, মানে এগুলা কেন ভাই? আমি ফোন দিয়ে তাদের সাথে কথা বলতেছি, আপু আমি আপনার সাথে কথা বলতেছি, আমরা তো মানুষ নাকি, আমরা তো আর ওই আকাশ থেকে পড়ি নাই। এইটা খুবই হাস্যকর লাগে আমার কাছে। এটা তারা ভালো কেন পাবে? আমি বেসিক টু অ্যাডভান্স, আমাদের হচ্ছে তোমাদের 26 ব্যাচের জন্য সর্বপ্রথম যে ব্যাচটা সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, ওই বেসিক টু অ্যাডভান্সের সকল স্টুডেন্টদেরকে বলেছি আমি নতুন নতুন যে যতগুলো স্লাইড তৈরি করব, যতগুলো সাজেশন তৈরি করব, যা কিছু প্রোভাইড করব, এভরিথিং বেসিক টু অ্যাডভান্সেও তোমাদের এই গ্রুপেই মানে আমার ব্যাচের ইতিহাস ব্যাচের সবাইকে দিয়ে দেওয়া হবে। সো তোমরা এটা কখনো চিন্তা করবা না যে তোমরা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, অথচ প্রথমে পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, পরবর্তীতে FRB 4.0 FRB 4.1 ভর্তি হও নাই, এই কারণে আমি হচ্ছে তোমাদেরকে আর ভালোভাবে দেখবো না বা তোমাদেরকে নতুন কিছু প্রোভাইড করবো না। এইটা একদমই ভুলে যাও। তোমরা আমার স্টুডেন্ট, পেইড ব্যাচে জীবনে মানে ফুল লাইফে একবারের জন্য আমার কাছে স্টুডেন্ট হয়ে আসছো, মানে তোমরা আমার কাছে স্টুডেন্ট। সো তোমরা আমার কাছে খুবই দামি এবং স্পেশাল। সো তোমাদের কাছে যতদিন আমি থাকবো ততদিন আমি যা কিছু তৈরি করবো তোমাদেরকে প্রোভাইড করবো। ঠিক আছে, তবে হ্যাঁ ফ্রি ব্যাচেরগুলো আবার চিন্তা করো না। ঠিক আছে, ফ্রি ব্যাচেরগুলো চিন্তা করো না, তোমরাও আমার স্টুডেন্ট কিন্তু তাদের মতো স্পেশাল না। যারা এত কষ্ট কইরা মনে করো যে পড়াশোনা করে, আমার সাজেশন ফলো করে,
কিছু প্রবলেম হলে আমার কাছে দৌড়ায় আসে, কিছু হইলে আপু আপু করতে করতে আসে, দেন আমার পেইড ব্যাচে আমার সাথে সবসময় থাকে, তারা তো একটু স্পেশাল হবে, তাই না? এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। এই জন্য বলতেছি অন্তত পক্ষে 4.1-এ তোমরা সবাই ভর্তি হয়ে যাও। সবাই আসি মতরে ধরে লাভ থাকবো আমি, আপু আমারে পাত্তাই দেয় না। ওর সাথে কালকে না কালকের আগের দিন রাতে কত যে গল্প করলাম, তারপর আর মন ভরে নাই। আচ্ছা, আমার নাম আপনার নাম্বারটা দেন, কথা আছে কি এটা? রুমন রায় না রিমন রায় জানি না, তাহলে আপনার নাম্বারটা দেন, কথা আছে। আমার নাম্বার দিতে হবে না, আমার মেসেঞ্জার খোলা আছে, এনি টাইম তোমাদের যে কোনো প্রবলেম আমাকে কল, দেন হচ্ছে কি বলে তোমার মেসেজ দিতে পারো, ভয়েস ক্লিপ এভরিথিং দিতে পারো, কোনো সমস্যা নাই। 4.0-তে আছে, 4.1-এ আবার হওয়ার কি দরকার বলো? তোমাদের 4.0-তে যারা আছো, 4.1-এ নতুন করে আবার কেন ভর্তি হতে যাবা? কারণ দুইটা কোর্স মানে মিনিমাম এক মাসে যেহেতু ডিফারেন্স চলছে, এক মাসে যেহেতু ডিফারেন্স চলছে, সো খুব একটা কম বেশি হবে না। সো যেই সাজেশনই তৈরি করি আমি অ্যাডভান্সেও দিব, মানে বেসিক টু অ্যাডভান্সেও দিব, 4.0-তেও দিব, 0.1-এও দিব। সো তোমাদের এত প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা আমার লাইফ টাইম একবার স্টুডেন্ট, যে বললাম পেইড ব্যাচের স্টুডেন্ট হয়েছে মানে সব কিছু ফ্যাসিলিটিস আমার কাছ থেকে পাওয়ার অধিকার রাখো। আর অন্য কোনো কোর্সে ভর্তি হও না হও, ইতিহাসের জন্য তোমাকে স্মরণ করতেই হবে, কারণ আমি কীভাবে ক্লাস নিই তোমরা সকলেই জানো, এবং যারা এখানে আছো তারা সকলেই দেখতেছো আমি কীভাবে ক্লাস নিই। যাই হোক, অনেক অনেক গল্প হয়ে গেছে, এখন আমি আর কথা বাড়তে চাচ্ছি না, আমার অনেক কিছু পড়াইতে হবে। এখন আমি ক্লাসে চলে যাব, ঠিক আছে? অঙ্কুর, আপু আরেকবার কল দেন আমাকে। আবার কল দেব? তুমি দিও আমাকে কল। আমার মেসেঞ্জার তো খোলাই আছে সবসময়, যে এনি টাইম। দেখো, আমাদের ভাষা আন্দোলনে 48 ফেব্রুয়ারি মাসে পাকিস্তানি গণপরিষদে ইংরেজি এবং উর্দু পাশাপাশি সংসদের বাংলার বক্তৃতা প্রদান করা হয়, এবং সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারের জন্য তিনি একটি সংসদীয় প্রস্তাব উত্থাপন করেন। কে করেন? এই ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত তোমাদের একটু জানা থাকতে হবে, কারণ 1948 সালে প্রথম দফায় যে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু আমি কি বলেছি, মানে যারা হচ্ছে রাজনীতিতে সামনের টিম ছিল, সেই সামনের টিমের মধ্যে এই ধীরেন্দ্রনাথ দত্ত ব্যক্তিটা ছিলেন, এবং ইনি ভাষা আন্দোলনের জন্য বা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য অনেক বেশি মানে কষ্ট করেছেন। এই জন্য তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে তোমাদের আবার সিকিউ আসবে না, বুঝতে পেরেছ? সো তোমাদের সিকিউ আসবে কোন জায়গা থেকে? সিকিউ আসবে মূলত 52 ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এই জায়গা থেকে তোমাদের সিকিউ আসবে। কিভাবে আসবে? তোমাদের উদ্দীপকে একটা দেওয়া থাকবে, যে উদ্দীপকে যেই ইয়েগুলো দেওয়া থাকবে, প্যারাগ্রাফটা দেওয়া থাকবে, সেটা ভাষা আন্দোলন কেন্দ্রিক থাকবে, এবং তোমরা ওই ভাষা আন্দোলনের ওই লাইনটা, ঠিক আছে, কি বলে তোমাদের ওই প্যারাটা তোমরা পড়লেই বুঝতে পারবা, কারণ ওখানে কী কী জিনিস দেওয়া থাকবে সেটা আমি তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে বলে দেবো। তার আগে ভাষা আন্দোলনে কী কী ঘটেছিল সেটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। চলে যাই। 1947 সালে 8 মে মজলিসে ইত্তেহাদুল মুসলিমের উদ্যোগে হায়দ্রাবাদে অনুষ্ঠিত উর্দু সম্মেলনে যুক্তপ্রদেশ মুসলিম লীগ নেতারা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা করেছিলেন। ওকে, আমি তোমাদেরকে লাইনটা ভালোভাবে বুঝাই বলি। 1947 সালে যখন এই যে ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে চলে গেল, এবং আমাদের বাংলাদেশ ওইদিকে বাংলাদেশ বলতে এটা হচ্ছে, তখন আমি এখন বাংলাদেশই বলি কারণ ম্যাপটা তো এই পাশেই, তাই না? তো বাংলাদেশ, ওই পাশে পাকিস্তান, এরপর হচ্ছে এই পাশে মিয়ানমার, তো অনেক আরও আগে আলাদা হয়ে গেছে, এবং ভারতবর্ষ, ঠিক আছে? তো এইগুলো যখন আলাদা আলাদা বর্ডার হয়ে যাওয়ার পরে একটা আলাদা ভূখণ্ড হইলে সেখানকার একটা সংবিধান দরকার হবে, না হলে সাধারণ মানুষ কখনোই সেখানে ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। কারণ প্রত্যেকটা দেশের আইন কানুন দরকার, শুধু একটা দেশ না, একটা পরিবারের দরকার, একটা সমাজের দরকার, ইভেন তুমি একজন সিঙ্গেল পার্সন, তোমারও একটা আইন বা একটা ডিসিপ্লিন বা একটা সংবিধান দরকার। এই ডিসিপ্লিনের বাইরে তুমি যদি যাও, তাহলে কখনোই তুমি একজন সুখী মানুষ, একটা সুখী পরিবার, একটা সুখী সমাজ, একটা সুখী রাষ্ট্র কখনোই সম্ভব না। এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা ডিসিপ্লিন দরকার হয়। তো সেই ডিসিপ্লিনের উপর ভিত্তি করে 1947 সালে তখন এই পূর্ব পাকিস্তানের যে একটা সংবিধান হবে, এবং সেই সংবিধানের নাম কি হবে, গান কি হবে, অভ্যাস কি হবে, জাতীয় ধর্ম কি হবে,
ভাষা কি হবে, এগুলা কিন্তু নির্ধারণ করা হচ্ছিল। তো তখন মূলত যেহেতু এই মুসলিম লীগের নেতারা অধিকাংশই এই তোমাদের এখনকার যে পশ্চিম পাকিস্তানের ছিল, তো এই কারণেই কিন্তু তারা ডিসিশন নিয়েছিল যে আমাদের যাতে সুবিধা হয় এই জন্য আমরা উর্দুকেই এই পাকিস্তানের আসল রাষ্ট্রভাষা করব। ঠিক আছে, তো এই জিনিসটা করে। তো বাঙালিদেরকে আর বাংলা ভাষায় কথা বলতে দিব না, তাদের ভাষাটা কেড়ে নিয়ে তাদেরকে আমরা উর্দু ভাষায় কথা বলবো। আস্তে আস্তে তাদের যেসব হ্যাবিট সেগুলো আমাদের হ্যাবিটে রূপান্তরিত করবো। তারা জিন চেঞ্জ করার চিন্তা ভাবনা করেছে। জিন কি? জিন হচ্ছে ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএ চেঞ্জ করার চিন্তা ভাবনা করছে। কিন্তু আমরা তো এমনিতেই বাঙালিরা খাস্টা জাতি। এই খাস্টা জাতির মধ্যে যদি আবার নতুন ডিএনএ প্রবেশ করাতে চান তো আপনার হাড়ির হাল হবে। এটা ওরা বুঝতে পারে নাই। তো তারা কি করছে, তারা এসে জোর করে যখন চাপাই দেওয়া শুরু করে, এই জন্য তারা সংবিধান প্রণয়নের জন্য আলোচনা শুরু করে যে একটা সংবিধান তৈরি হতে কিন্তু আলোচনা লাগবে। যেমন আমাদের যে হইলো, হয়তো বা আমার এখন ক্লাস করতেছো তোমরা যারা বর্তমান পরিপ্রেক্ষিতে অনেকে বিএমপিও থাকতে পারো, তো তারপর আমি বলছি যে হ্যাঁ না ভোট কিন্তু হইলো। ইভেন তারেক রহমান নিজে বলেছে যে এখানে হ্যাঁ ভোট দিতে হবে, কিন্তু যখনই ইলেকশনে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন তারপর থেকে তিনি আর হার পক্ষে কোনো কাজ করতেছেন না। ইভেন সংবিধানও তিনি চেঞ্জ করতেছেন না। তো এই জিনিসটা খুবই দুঃখজনক। ঠিক আছে, তো এই জিনিসটা সেই সময় পাকিস্তানিরা করেছিল যে তারা সংবিধানে আলোচনা করে তাদের দিকেই সব কিছু নিয়ে যাচ্ছিল, আমাদেরকে এতগুলো জনগণকে মূলত তারা বঞ্চিত করে। তখন দেখো যে তারা এই যে একটা করে তারা একটা সম্মেলন করে। এই সম্মেলনে তারা মুসলিম লীগের নেতারা পাকিস্তান রাষ্ট্রভাষা উর্দু বলে ঘোষণা করে। সেই সময় জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সুপারিশ করেন, এবং এই পরিস্থিতি স্বাভাবিকভাবে বাঙালি বুদ্ধিজীবী সমাজ কি করে প্রতিবাদমুখী হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এবং রসায়ন অধ্যাপক যথাক্রমে আবুল কাশেম এবং নুরুল হক। আবুল কাশেম কে ছিলেন? পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন, এবং নুরুল হক ভুইয়া ছিলেন রসায়নের অধ্যাপক। এটা মাথায় রাখবা, এবং এখান থেকে তোমাদের MCQ হতে পারে। সকলে মনে রাখো বা নোট করে নাও, যেখান থেকে তোমাদের MCQ হতে পারে। এরপর বুদ্ধিজীবীদের অসন্তোষ সাংগঠনিক রূপদান প্রচেষ্টায় 1947 সালে 1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস গঠন করেন। তমুদ্দিন মজলিস তোমাদের সিকিউতে খ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তমুদ্দিন মজলিস কি? তমুদ্দিন মজলিস কবে তৈরি করা হয়েছে? MCQ এর জন্য লাগবে। সকলে 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 নোট করে নাও, তোমাদের তমুদ্দিন মজলিস থেকে এই ধরনের কিন্তু কোশ্চেন হবে। সো এই দুটো টপিক, ঠিক আছে। তমুদ্দিন মজলিস কবে তৈরি করা হয়, তমুদ্দিন মজলিস কি, তমুদ্দিন মজলিস ব্যাখ্যা করো, এই ধরনের খ নাম্বারের কোশ্চেন মাস্ট বি হবে। তো এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 6 ডিসেম্বর তমুদ্দিন মজলিসের সেক্রেটারি অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রসভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করা হয়। এখন আমরা পড়ব যে তমুদ্দিন মজলিসের যে রয়েছে, তমুদ্দিন মজলিসের আমাদেরকে ব্যাখ্যাটা পড়তে হবে, কারণ মুখস্থ করতে হবে। এখান থেকে তোমাদের খ মার্কের কোশ্চেন আসবে। সকলে রেডি হয়ে যাও, ঠিক আছে। আগে আমরা একটু দেখে নিই যে এর আগে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কিভাবে তৈরি হলো। ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, এবং এটা কি তমুদ্দিন মজলিসকে দুইটা আমরা ব্যাখ্যা সহকারে জানবো। এই সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচিবালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মিছিল, সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার 144 ধারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। যখন একটার পর একটা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটার পর একটা সংগঠন তৈরি হতেই আছে, তখন পাকিস্তানি চিন্তা করে, আর্মিরা চিন্তা করে যে এইভাবে যদি একটার পর একটা সংগঠন তৈরি হতে থাকে, আমাদেরকেও তো ওদেরকে বাংলাকে স্বীকৃতি দিতে হবে। তাহলে কি করবো? 144 ধারা জারি মানে তো অবশ্যই বোঝো 2 জনের বেশি এক জায়গায় থাকা যাবে না। তো এইরকম ভাবে জারি করে দিল যাতে করে তারা আর কোনো সমাবেশ বা সংগঠন তৈরি করতে না পারে। তো এখন আমরা আমাদের তমুদ্দিন মজলিসে পড়বো। তমুদ্দিন মজলিসটা আসলে কি, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। সকলের 1 মিনিট সময়, সকলে আমার সাথে সাথে মুখস্থ করে নিবা। তমুদ্দিন মজলিস ছিল ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত একটি সংগঠন, যারা পাকিস্তান আমলে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সক্রিয়ভাবে আন্দোলন গ্রহণ করে। বুঝো, ছাত্রছাত্রীদেরকে নিয়ে শুধু তমুদ্দিন মজলিসটা গঠিত হয়েছিল, ছাত্রছাত্রীদেরকে নিয়ে শুধু, ঠিক আছে। তবে এটা ভাষা আন্দোলন কেন্দ্রিক একটা সংগঠন, যাতে করে তারা আন্দোলন করতে পারে, তবে সেটা শুধু ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এটি মূলত ছাত্র সমাজের একটি আন্দোলনমূলক কমিটি, যেখান থেকে ভাষা আন্দোলনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হতো, বিভিন্ন মিছিল মিটিং করতো, তারা বিভিন্ন সিদ্ধান্ত দিত, উপর পর্যায়ে তারা কথাবার্তা বলতো।
এবার আসো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা কি। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছিল ছাত্র নেতা, বুঝো, এই তমুদ্দিন মজলিস ছিল শুধু ছাত্র সমাজ, ওখানে আর কোনো সমাজ ঢুকবে না। আর এখানে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে কি কি আছে, ছাত্র ছাত্রীরাও আছে বা ছাত্র নেতারা আছে, এরপর আছে রাজনৈতিক নেতা, ঠিক আছে, মানে যারা রাজনীতিতে অবদান আছে তারা, এবং বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে গঠিত সরকার বিরোধী ঐক্যবদ্ধ কমিটি, যার মূল লক্ষ্য ছিল বাংলাকে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করা। এরপর হচ্ছে এটা ছিল ভাষা আন্দোলনের সব কর্মসূচি পরিচালনার কেন্দ্রীয় নেতৃত্ব। যেমন ধরো তোমাদের আছে না, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের ছাত্র সমাজে যেটা হচ্ছে যারা আওয়ামী লীগ করে তারা মূলত ছাত্রলীগ নামে পরিচিত। বিএনপি যে টিমটা আছে রাজনৈতিক টিম, এই টিমের ছাত্রদের মধ্যে যারা মনে করো যে বিএনপি করে তাদেরকে ছাত্র দল বলা হয়। ঠিক সেরকম জামাতের যারা হচ্ছে মনে করো দাড়িপাল্লা যারা তারা মূলত জামাত, এবং ছাত্র সমাজে যারা মূলত দাড়িপাল্লাকে করে সাপোর্ট করে তারা হচ্ছে মূলত শিবির নামে পরিচিত। ঠিক সেই রকম আমরা ছাত্র সংগ্রাম পরিষদকে একটা টিম ধরবো যেটার হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে একটা টিম ধরবো যেটার ছাত্র সমাজে এটা পরিচিত ছিল তমুদ্দিন মজলিস নামে। এখন আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার, একদম ক্লিয়ার কাট? আমাকে বলো, এই জিনিসটা বুঝতে হবে, কারণ এই জিনিসটা না বুঝলে ক্ষমার্কের অ্যান্সার করতে পারবে না, দুইটাকে এক জায়গায় মানে নিয়ে আসবা তোমরা। এবং এরকমও হয় এখান থেকে তোমাদের সৃজনশীলমূলক এমসিকিউ গুলো হয়, তখন তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে না। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের একটু কমেন্টটা দেখি। রিমন রায়, আমার বইয়ের সাথে মিল পাচ্ছি না কেন, আবার এসে কমেন্ট ডিলিট করে দিছে। আমি তোমাদেরকে তো তোমার বই থেকে তো পড়াচ্ছি না, তোমার পরীক্ষার জন্য যেটা লাগবে আমি তোমাদেরকে সেটা দিতেছি। এখন কোন বই কি আছে সেটা তো আমি জানি না, তাই না? ওকে, আচ্ছা আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করি। আমরা আমরা ভাষা আন্দোলনটা শুরু করে, ভাষা আন্দোলনের শুরুর কিন্তু প্রথম পর্যায়ে আছে। আমি কি বলেছি, দুইটা পর্যায়, একটা হচ্ছে 48 সালের একটা পর্যায় ভাষা আন্দোলনের, আর একটা হচ্ছে 1952 সালের একটা পর্যায়, ঠিক আছে। এবং আমরা এখন 48-এর আলোচনা করতেছি মূলত, এখন আমরা 52-তে যাই নাই, ওটা বাদ, এখন এইটা। এবং এই সময় মূলত যখন এই তারা সংবিধান নিয়ে আলোচনা করছিল, 48 সালে কি হয় যে আমাদের ভারত থেকে আলাদা করে দেওয়া হয় না, পাকিস্তানকে আলাদা করে দেওয়া হয়, ঠিক সেই সময় একটা দেশ তৈরি হলে তার তো সংবিধান দরকার। তো সংবিধান যেহেতু দরকার, তখন মূলত সবাই মিলে আলোচনা করছিল যে উর্দুকেই রাষ্ট্রভাষা করব, কারণ সংবিধানের মধ্যে রাষ্ট্রীয় ধর্ম কী হবে, রাষ্ট্রীয় ভাষা কী হবে, রাষ্ট্রীয় খাবার কী হবে, সব কিছু কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো যদি তোমাদের এটা নিয়ে কনফিউশন থাকে, তোমরা একটা সংবিধানের বই আছে, বেশি না, তোমার হচ্ছে 170 কি 80 টাকা দাম মেবি, ওইটা কিনে নিও, তাহলে ওখানে দেখবা যে সব কিছু দেওয়া আছে, তোমার একটা দেশের কি কি কোন জিনিস হবে, সব ধরনের আইন দেওয়া আছে। ওইটা পড়লে তোমরা বুঝতে পারবা যে চাইলেই একজন পুলিশ তোমার সাথে যাইছে তাই করতে পারে না, একজন আর্মি তোমার সাথে কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, সব কিছু ওখানে দেওয়া আছে। যাই হোক, ওগুলো বাদ দেই। তো তোমরা হচ্ছে ওই বইটা কিনে নিবা, আর ওই বইটা দেখবা যে ওই সংবিধানটা তৈরি করতে হলে তোমাদের অবশ্যই আলোচনার দরকার। তো আলোচনা করতে গিয়ে তখন বাঙালি নেতারা, মুসলিম লীগের যেসব বাঙালি নেতা ছিলেন, ওনারা দেখেন যে কোনোভাবেই আমাদের বাংলা ভাষাকে তারা পাত্তা দিতেছে না। তখন তারা কি করে, তারা নিজের দেশে ব্যাক এসে হচ্ছে মূলত আন্দোলন শুরু করে, এবং ছাত্রদের মাঝে জিনিসটা ছড়াই দেয় যে ঢাকা ভার্সিটিতে জিনিসটা ছড়াই যায় যে আমাদের ভাষাটাকে তারা কেড়ে নিতে চাচ্ছে। তখন ছাত্ররা একটা টিম গঠন করে এই ভাষাকে মূলত করার জন্য, সকলের এই আন্দোলনটাকে মূলত সকলের সামনে প্রকাশ করার জন্য একটা টিম তৈরি করে, যে টিমের নাম ছিল মূলত তমুদ্দিন মজলিস, ঠিক আছে, যেটা মূলত এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের একটা অংশ ছিল। কিভাবে অংশ ছিল? এই তমুদ্দিন মজলিসটা হইতেছে এই যে এখানে দেখতেছো না, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে কারা কারা ছিল, ছাত্র নেতা ছিল, রাজনৈতিক নেতা ছিল, বিভিন্ন দলের প্রতিনিধিগণ ছিল, ঠিক আছে। তো এতগুলো সবাইকে মিলেই কিন্তু একটা
ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল এবং এই ছাত্র নেতাদের একটা আলাদা টিম বা ওখানকার একটা উপশাখা, ঠিক আছে, বা শাখা ছিল এই তমুদ্দিন মজলিস, ঠিক আছে। তমুদ্দিন মজলিসের মতো আরো বিভিন্ন পর্যায়ের সংগঠনগুলো একসাথে করে তোমার হচ্ছে এই টিমটা গঠিত, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এই টিমটা গঠিত, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা অনেক বড় পর্যায়ের একটা আন্দোলন, আর আন্দোলনের টিমের নাম, আর হচ্ছে তোমার তমুদ্দিন মজলিসটা হচ্ছে শুধু ছাত্রদের, এর মধ্যে অন্য কোনো টিম থাকবে না, অন্য সাধারণ কোনো নেতাও আসতে পারবে না, কৃষক পার্টিরাও এখানে আসতে পারবে না, রাজনৈতিক ব্যক্তিরাও এখানে আসতে পারবে না, শুধু ছাত্ররা মিলে যে ভাষা আন্দোলনটা করতেছিল সেটাই মূলত তমুদ্দিন মজলিস। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি ছাত্রদল করে থাকো বা কোনোদিন যদি ছাত্রলীগ করে ছিলা বা হচ্ছে তুমি শিবির করো, তোমার মধ্যে কি ওই যারা হচ্ছে জামাত করে বা তোমার হচ্ছে বিএনপি করে তারা কি তোমাদের মধ্যে আসতে পারে? তোমাদের মধ্যে তো আসতে পারে না, তোমাদের টিমটাই তো আলাদা, ঠিক আছে। সেরকম ছাত্রদের আলাদা বিষয় এবং সব মানে দেশের সব পর্যায়ের মানুষদেরকে নিয়ে আলাদা টিম গঠন করা, সেটা হচ্ছে আলাদা বিষয়। ওকে, এবার কি বুঝতে পারছো? ম্যাম আপনি একটু সুন্দর, তাও আপনার ক্লাসে লোক হয় না কেন ম্যাম? বইটা ফ্রি পাওয়া যাবে না ম্যাম? অনেক, তোমার বই থেকে কিছু মিল পাবা না, কারণ তোমার বই থেকে আমি বানাই নাই। আচ্ছা, আমার ইতিহাস হচ্ছে একটা সাবজেক্টের অপোজিট সাবজেক্ট। মানে তোমাদের কিছু কিছু সাবজেক্ট আছে এরকম যে তুমি যদি ওই সাবজেক্ট নাও তাহলে এই সাবজেক্ট নিতে পারবো না। যেমন তুমি যদি ইসলামের ইতিহাস নাও, তুমি ইতিহাস সাবজেক্ট নিতে পারবো না। আবার এরকমও আছে, তুমি যদি মনোবিজ্ঞান নাও তাহলে তুমি হচ্ছে আরেকটা কি যেন একটা আছে, যুক্তিবিদ্যা না এরকম কিছু একটা, বা সমাজবিজ্ঞান নিলে সমাজকর্ম নিতে পারবে না। এই ধরনের যে সাবজেক্টগুলো আছে, তো এইগুলোর মধ্যে এটা হচ্ছে একটা অপোজিট সাবজেক্ট, এই জন্য এটাতে ছাত্র সংখ্যা কম। এবং আমি চাইলে ইসলামের ইতিহাস তোমাদের নিতে পারতাম, কিন্তু আমি এখন অনার্স থার্ড ইয়ারে আছি, সো আমি এইভাবে এখন আর কোনোভাবেই আমার সাবজেক্ট চেঞ্জ করতে চাই না, কারণ একটা সাবজেক্ট চেঞ্জ করা মানে এই সময় এসে একটা স্টুডেন্টের জন্য একটা ভালো সিদ্ধান্ত না, বুঝতে পারছো? সো এই জন্য আমি আর কোনো সাবজেক্ট চেঞ্জ করতে চাই না। আমি চেঞ্জ করতে চাইলে ভাই কিন্তু আমাকে চেঞ্জ করে দেবে, কিন্তু আমি এটা কখনোই করব না, কারণ আমার মূলত ইতিহাস পড়াইতে তোমাদেরকে ভালো লাগে এবং ইতিহাসের মধ্যে মনোনিবেশ করে ফেলেছি। তবে তোমাদের যদি সাজেশন লাগে, যেহেতু আমি ইসলামের ইতিহাসের স্টুডেন্ট, সো তোমাদের যদি সাজেশন লাগে বা কোনো দিনও যদি প্রয়োজন হয় কিছু বুঝতে পারছো না, তোমরা আমাকে জানাইতে পারো, তখন আমি তোমাদেরকে অবশ্যই ধারণা দেবো। কিন্তু আমার স্টুডেন্ট বেশি লাগবে, এই কারণে আমি হচ্ছে আমার সাবজেক্ট চেঞ্জ করব এইরকম মন মানসিকতা আমার নেই, ঠিক আছে। কারণ আমি তোমাদেরকে পড়াই, কারণ আমার তোমাদেরকে পড়াইতে ভালো লাগে, তাই কয়জন পড়লো মানে কে পড়লো না এগুলার জন্য আমি পড়াই না। ওকে, আমি শুধু ইতিহাস না, আমি আরও অনেক সাবজেক্ট আছে যে আমি শিক্ষকতা করি অনেক আগে থেকে। তোমার হচ্ছে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকে আমি শিক্ষকতা করি। ইভেন আমি হচ্ছে শিক্ষকদের মধ্যেই বড় হয়েছি, বিশেষ করে আমার নানা টিচার, আমার 3 মামা টিচার, আমার 3 মামি টিচার, ইভেন আমার মাও, ঠিক আছে। আমার মা হচ্ছে শুধু প্রাইভেট পড়াইতো, তিনি কোনো জায়গায় জব করেন নাই। তো হচ্ছে সেদিক থেকে আমি টিচারদের মধ্যেই বড় হয়েছি, আর আমি ছোটোবেলা থেকে নানি বাড়িতেই বড় হওয়া। সো একজন ছাত্র কিভাবে বুঝবে বা তাদেরকে বুঝাইতে হয় কিভাবে, এই জিনিসগুলা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। ইভেন একটা জিনিস আছে কি, যে তোমার বাবা মা যেই পেশাটা করে বা তুমি যেই পেশার মধ্যে তুমি বড় হও, মানে তোমার আশেপাশের লোকজন যে কাজটা করে সেটার মধ্যে তুমি যখন থাকো, অটোমেটিক কিছু এনার্জি, সেখানকার কিছু হ্যাবিট তোমার মধ্যে ইনপুট হয়ে যায়। তো এটা আমার রক্তে মিশে গেছে, সো আমার পড়াইতে ভালো লাগে। এবং আমি বুঝতে পারি যে একটা স্টুডেন্ট ও একদম ফাঁকা হাতে আসছে, ওর কোনো বই নাই, 10 দিনের মধ্যে তাকে আমি মানে 60+ মার্ক পাওয়ার মতো উপযুক্ত তৈরি করে দিতে পারবো, অনলি 10 দিনের মধ্যে। এই ইয়েটা আমার আছে। ইভেন আমি ম্যাথে প্রচুর ভালো। আমাকে সামনে জব প্রিপারেশনের জন্য আমার বাসা থেকে চাপ দিতেছে যে জব প্রিপারেশন নাও, এই সেই হ্যান ত্যান। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি জিকেটা আর বাংলাটা দেখতেছি, আর ইংরেজিটা তো আমাকে আরও প্র্যাকটিস করতে হবে। তো পরে বলছে তুমি ম্যাথ করবা না? আমি বলতেছি আমি ম্যাথ যদি বসি ওইটা নিয়ে, আমি 1 মাসের মধ্যে যত প্রকারের যত প্রবলেম আছে সব সলভ করতে পারবো,
কারণ আমার এই কনফিডেন্সটা আছে। সো এই আর কি। আর ভালো স্টুডেন্ট হইলেই যে ভালো বুঝাইতে পারে বিষয়টা কিন্তু এমন না। অনেক বিসিএস ক্যাডার আছে, যারা শিক্ষা ক্যাডার আছে, আমি তাদের ক্লাস করেছি, ওরা বিসিএস ক্যাডার হয়েছে, ওরা প্রচুর জ্ঞানী। ইভেন এরকমও হয়েছে যে তারা হচ্ছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে, মনে করো যে আছে না যে ইয়েতে প্রশাসন ক্যাডারে তারা টিকছিল, হয়তো বা ভাইবাদে বাদ পড়ছে বা এরকমও হয়েছে, মানে তারা প্রচুর জ্ঞানী, তারপরও তারা ভালো মতো বুঝাইতে পারে না। সো আমি বুঝাইতে পারি, এটা আল্লাহ আমাকে দিয়েছে, এই জিনিসটা আমার ভালো লাগে এবং সারা জীবন আমি এই কাজটা করে যাব, আমার এটা পছন্দের। তো আমার কতজন স্টুডেন্ট হলে এটা আমার কাছে দেখার বিষয় না। তোমাকে আমি এটা বকা দিচ্ছি না, তোমাকে জাস্ট বুঝাইলাম এবং সকলের প্রশ্নের উত্তর দিলাম, অনেকে আমাকে প্রশ্নটা করে। যাই হোক, এখন দেখো এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো তোমরা একটু পড়ে নিবা, আমি তোমাদেরকে এখন এই কোশ্চেনগুলো ধরাতে যাচ্ছি না। 21শে ফেব্রুয়ারি রাজপথের গণমানুষ এবং ছাত্র সমাজের ভূমিকা। তার আগে এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, এডিটটা একটু খারাপ করেছে, যে ছকের একটা অংশ নিচে দিয়ে দিয়েছে। যাই হোক, ভাষা আন্দোলন এখানে হচ্ছে দেখো যে বাংলা ভাষার কত পার্সেন্ট লোকজন ছিল, 56.40% লোকজন বাংলা ভাষায় কথা বলতো। ইভেন পাকিস্তানের কিছু মানুষ এখনো পর্যন্ত বাংলা ভাষায় কথা বলে, তারা কিন্তু সেখানকার স্থায়ী বাসিন্দা। পাঞ্জাবি ভাষায় কথা বলে 28.55%। পাঞ্জাবি, তোমরা এখন বলতে পারো আপু পাকিস্তানের পাঞ্জাবি আসলে কই থাকা? ভারতের যে পাঞ্জাব অংশটা আছে, পাঞ্জাব জায়গা তো তোমরা চিনো, ওই পাঞ্জাবের ঠিক মাঝখান দিয়ে বর্ডার গেছে এবং কিছু অংশ পড়ছে পাকিস্তানে, কিছু অংশ পড়ছে ভারতে। এই কারণে কিন্তু ওখানে পাঞ্জাবিও আছে এবং সেখানকার পার্সেন্ট হচ্ছে এতখানি, এতগুলা লোক পাঞ্জাবি ভাষায় কথা বলে। তারপরও তাদের উচিত ছিল বাংলাকে না দিলেও পাঞ্জাবি ভাষাকে রাষ্ট্রভাষা করার। আমি একটা জিনিস চিন্তা করি মাঝে মধ্যে, আচ্ছা উর্দুতে তো তাও মনে করো যে উর্দু হচ্ছে হিন্দির একটা অপোজিট, এই কারণে আমরা একটু হইলেও মানে এই টান লাগায়া তারপর হচ্ছে এই কি বলবো যে উর্দু মানে হিন্দির সাথে একটু মানে মিলায়া আমরা একটু হইলেও বলতে পারি মানে উর্দুটা। কিন্তু যদি আমাদের ভুলক্রমে এই পাঞ্জাবিটা কইরা দিত রাষ্ট্রভাষা, পাঞ্জাবি যদি রাষ্ট্রভাষা করতো তাহলে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করা মানে রাষ্ট্রভাষা পরবর্তীতে সংবিধানে স্থান দেওয়াটা খুবই টাফ হয়ে যাইতো বাঙালিদের জন্য, কারণ এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ভাষা ছিল। তো পাঞ্জাবি কিন্তু পাশ হয়ে যাইতো, এটা নিশ্চিত ছিল। আমি মাঝে মধ্যে ভাই পাঞ্জাবি ভাষা তাহলে কেমনে কথা বলতাম, ও মাই গড, উর্দু তাও বলা যাইতে পারে, তো পাঞ্জাবি ভাষা তো আরও কিছু জানি না। মানে আমি একদিন কি করছি যে পাঞ্জাবি ভাষায় কথা বলার জন্য পাঞ্জাবিদের বিভিন্ন ভিডিওগুলো সার্চ দিচ্ছি, আল্লাহর রহমত আমি কিচ্ছু বুঝতেছি না, আমি এই কোন দুনিয়ায় আসলাম। ঠিক আছে, পাঞ্জাবি ভাষা আরও কিচ্ছু বুঝতে চাই না এবং ওদের মানে যদি বর্ণগুলো দেখো আরও মাথা ঘুরবে। সো আমরা বাইচা গেছি আর কি, উর্দুকে ওরা হচ্ছে অ্যাটাক করছিল, এই জন্য বাইচা গেছি। এরপর হচ্ছে পশতু ভাষা, এই ভাষার নাম আমি আসলে মানে এখানেই শুধু পড়ি, আমি কোনোদিনও শুনি নাই। এটা হচ্ছে 5.47%, উর্দু হচ্ছে 3.27%, এরপর হচ্ছে বালুচি ভাষা হচ্ছে 1.29%। ইংরেজি কেন থাকছে, কারণ ইংরেজিতে তখনও পর্যন্ত হচ্ছে মানে সাহেব সমাজ তখনও বিদায় হয় নাই। কারণ তোমরা সকলে জানো যে দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় পড়েছো, মাদ্রাসে কিন্তু তারা একটা আবাসিক ভূমি তৈরি করেছিল যেখানে ইংরেজরা অবস্থান করছিল, সেই মাদ্রাসে তখনও পর্যন্ত ইংরেজরা বসবাস করছিল। তো এই কারণে ওখান থেকে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল, বাংলাতে চালাচ্ছিল, পাকিস্তানে চালাচ্ছিল, এই কারণে ইংরেজরা তখনও একদমই চলে যায়নি। তো এই হচ্ছে ইংরেজি ভাষার লোকজনদের কি বলবো শতাংশ। আর হচ্ছে এরপর দেখো 1949 সালে মার্চ মাসে পাকিস্তানের ভবিষ্যৎ সংবিধানের মৌলিক ভাষা নিয়ে রিপোর্ট তৈরির উদ্দেশ্যে 25 জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যা মূলনীতি কমিটি নামে পরিচিত। তোমাদের এই লাইনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সকলে আমরা এটা একটু মুখস্থ করে নেব, সকলে এটা একটু মুখস্থ করে নেব। মূলনীতি কমিটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মূলনীতি কমিটি কাকে বলে? যখন এত আন্দোলন হইতেছে তখন পাকিস্তানি নেতারা চিন্তা করলো যে আমরা এই সালটা হচ্ছে 1949 সাল, এবং সেই সময় তারা চিন্তা করলো যে আমরা একটা কমিটি গঠন করি, 25 জনের একটা কমিটি, 25 সদস্যের একটা কমিটি গঠন করি, যাদের কাজ হচ্ছে সাধারণ জনগণ আসলে কি চায় সেটা নির্ধারণ করে এবং কিসে সুবিধা হবে সেটা নির্ধারণ করে এই ভাষাটাকে আইডেন্টিফাই করতে। এই জন্য তারা একটা কমিটি গঠন করে, যে কমিটি মূলনীতি কমিটি নামে পরিচিত। এটা তোমাদের লাগবে, হয়ে গেলে আমাকে অবশ্যই ডান লিখবা।
ওদের বর্ণ দেখতে যাই আমি আবার ভুলে যাবো আপু, একদম ঠিক কথা। আমার হচ্ছে যে তামিল মুভিগুলো মাঝে মধ্যে ভালো লাগে, তো তো আমি একদিন চিন্তা করতেছি, মানে তামিল বলতে কি আমি তখন বাসায়, তো হচ্ছে আম্মু আবার হিন্দি খুব ভালো বোঝে। তো আমি আম্মুকে বলতেছি যে আম্মু, মানে আমারই মাঝে মধ্যে যদি বুঝতে সমস্যা হয় আমি মাকে বলি যে আম্মু এই লাইনটা কী বললো একটু বলো না। তখন আম্মু আমাকে বুঝায় দেয়। তো কী হয়েছে যে আমি একদিন আম্মুকে বলেছি আম্মু আমার তামিল মুভি দেখতে সেই ভালো লাগে, তুই কি বুঝিস, তুই তো হিন্দি বুঝিস না। তা আমি বলতেছে যে হ্যাঁ বুঝি না, বাট মাঝে মধ্যে ওই যে উপরে যে লেখাগুলো আসে ওরা আমি ট্রান্সলেট করে বুঝে নিই। তো ওরে বিজ্ঞানী। তা আমি বলতেছি আম্মু আমি একটা ডিসিশন নিয়েছি। কী ডিসিশন? হচ্ছে আমি তামিল ভাষা শিখবো। আচ্ছা ঠিক আছে, তুই আজকে থেকে তাহলে শুরু কর, 3 দিন পরে তোর কাছ থেকে রিভিউ নিব। আমি প্রথম দিন ওগুলো বের করছি, ওদের টান টুন দেখা পরবর্তীতে আমি মাকে যাই বলতেছি আম্মা আমি আর শিখবো না। কেন? এগুলো তো কিছুই বুঝি না, এগুলো তো মনে করো কোন দিকে দৌড় মারছে কিছুই বোঝা যাচ্ছে না, ইংরেজির থেকে সহজ আছে। যে কেন, তোমার কি বাংলা মনে আছে এখন? তুমি যে তামিল শিখতে গেছো তোমার কি বাংলা মনে আছে এখন? নিজাম হোসেন কমেন্ট, ম্যাডাম কমেন্ট পড়েন না প্লিজ। হ্যাঁ কি কমেন্ট পড়বো বলো? ময়নুল ইসলাম হেলিকপ্টারের শব্দ শোনা যায়। আমি যখন ফোনটা হাতে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, সেই সময় কমেন্টটা করো, আমি পড়া পড়বে। যখন আমি ক্লাসে বুঝাচ্ছি তখন কিভাবে কমেন্ট পড়বো বলো? হ্যাঁ বলো নিজাম হোসেন, তোমার কি কমেন্ট পড়তে হবে তুমি কমেন্টে জানাও আমাকে। দিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা এতক্ষণ পরে তুমি, তোমার তো খবর আছে। পাগল হয়ে গেছে। আপু একটু সাইড ওবেন এইদিকে। আচ্ছা আচ্ছা দেখা যায় না, ঠিক আছে পড়ে নাও মুখস্থ করো দ্রুত। নোট করলাম, সুন্দর। লিলি রানী দাস, থ্যাংক ইউ সো মাচ, তোমার রিভিউ আমি দেখতে চাই। ধ্রুবতার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু পাশে যান, এসএস নোট হবে। আচ্ছা ঠিক আছে আপু, আমি আগে আসছো কেবল সালাম দিতেছো, এটা আবার কেমন কথা বাবা? কেটা? সিদ্দিকা। ক্লাস কখন শেষ হবে? তুমি যখন শেষ করবা তখনই শেষ হবে। তোমার যদি মনে হয় যে এখনই আমি শেষ করব তাহলে শেষ, তুমি ফোন অফ করে তুমি তোমার কাজে যেতে পারো। আর যদি মনে হয় না আমি এখন শেষ করব না, যতক্ষণ আপু আছে আমি আছি, তাহলে ঠিক আছে চলবে এটা। হ্যাঁ পিডিএফ দিয়ে দেওয়া হবে বাবা, সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপু বেলুচি ভাষা কেমন? বেলুচি ভাষা কেমন? বেলুচি ভাষা কেমন? পাকিস্তানের একটা জায়গা আছে যেখানে সার্চ করে দেখবা ওদের বাড়িতে কোনো টিন নাই, চাল নাই, ওদের চাল লাগে না, একটু মরুভূমি টাইপ। ওই ধরনের মানুষগুলোর ভাষা হচ্ছে বেলুচি ভাষা। ওই যে ওরা শুধু হাত দিয়ে এরকম ভাবে রুটি তৈরি করে, দেখছো নাকি আমি জানি না। ওরা হচ্ছে ওড়না পরে মাথায় এতখানি ঘুমটা দেয় ওরা। আপু তোমার সাথে দেখা করতে হলে কোথায় যেতে হবে? রাজশাহীতে চলে আসো, তাহলে আমার সাথে দেখা হয়ে যাবে। রিস্টার্ট ব্যাচে কতদিন চলবে আপু? রিস্টার্ট ব্যাচ কতদিন চলবে আমি জানি না, তবে হচ্ছে তোমাদের আমি 4 থেকে 5টা ক্লাস পাবো, মিনিমাম 4টা ক্লাস পাবো। আজকে তোমাদেরকে এই যে ভাষা আন্দোলন পড়াইতেছি, এবং পরের দিন আমি মূলত পড়াবো তোমাদেরকে
উদ্দীপক পড়ে কিভাবে টপিক ধরতে হয় এই জিনিসটা দেখাবো। এটার জন্য একটা স্লাইড তৈরি করেছি। আমি যদিও আমার পেজে ভোট দিয়েছিলাম যে তোমরা যদি এটাতে সহমত হও তাহলে আমি ওইটা পড়াবো, নাহলে রিস্টার্ট ব্যাচে এই ধরনের ক্লাস নেওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু তোমরা দেখতেছি অনেকেই এটার প্রতি আগ্রহী, এই কারণে তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাসটা নিব আর কি, যে উদ্দীপক পড়ে কীভাবে ধরতে হয়। তো এইটার উপরে একটা ক্লাস হবে। এর পরবর্তীতে আমি আবার ভোট দিব আমার পেজে, তখন গিয়ে তোমরা বলে দিও যে তোমরা কোনটার উপর ক্লাস চাচ্ছ, তাহলে সেই অনুযায়ী আমি আবার ক্লাস সেট করবো। মহিনুল ইসলাম চুং চাং পাং, ও চায়না চলে গেছে। জামালপুর থাকি। জামালপুর আসেন না আপনি? জামালপুরে একটা বিয়ের ঘর আসছিল আমার, ঠিক আছে? ছেলে ইঞ্জিনিয়ার, আমি পছন্দ হয় নাই। লিলি রানী দাস, তোমার কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আমি তোমার ফ্রেন্ডলি হচ্ছি না, বলো? আমার যে কতগুলো স্টুডেন্ট বান্ধবী আছে, স্টুডেন্ট বন্ধু আছে, তোমার চিন্তারও বাহিরে। তুমি হয়তো আমার সাথে ফ্রি হইতে পারো নাই। পাবনা কবে আসবেন? এই পাবনা আমি যাব, আমার ভাইয়ের বাসা ওখানে। পাবনা ঘুরতে যাব আমি, তার আগে বগুড়া যাব। বগুড়া রিসেন্ট যাওয়ার চিন্তা ভাবনা আছে। ঈদের জন্য আমি এত কিছুই করতে পারছি না। ঈদ শেষ হইলে খালি ঘুরবো। তো অনেকগুলো ড্রেস পাবো, ওগুলো পরে পরে ঘুরে আসবো সব জায়গায়। আপু বিশ্বযুদ্ধ দ্বিতীয়বার বিশ্বযুদ্ধ গুরুত্বপূর্ণ বেশি? আপু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ ভাই। প্রথম বিশ্বযুদ্ধ বেশি ভালো করে পড়বা, এরপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম দ্বিতীয় পত্রে, ইতিহাস দ্বিতীয় পত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের প্রথম বিশ্বযুদ্ধ, তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর হচ্ছে তোমাদের ফরাসি বিপ্লব। শিল্প বিপ্লব চাইলে স্কিপ করতে পারো, নো প্রবলেম, কারণ ওখানে অনেক মেশিনারিজ আছে, এগুলো পড়তে গেলে মাথা উড়ে যাবে। সো তোমাদের যেটাতে ভালো হবে আমি সেটাই বুদ্ধি তোমাদের দিই। অনেকে আবার মানে বুদ্ধি করে লাস্টের অধ্যায়গুলো পড়তে যাও। ভাই মারাটা এভাবেই খাও তোমরা, আমাদের কথা তো তোমরা শোনো না। পাবনা কোথায় আসবেন বলেন, দেখা করব। আমি পাবনায় যাওয়ার আগে আমি বলে দেবো, অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো। 2 বছর আগে গেছিলাম বগুড়াতে, 1 বছর পর আবার যাব। আপু রংপুর আসেন। রংপুর, রংপুর না, রংপুর যেতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখানে প্রশ্নটা আগে দেখি। ভাষা আন্দোলন ছিল বাঙালিদের স্বাধীনতার আন্দোলন, উক্তিটি ব্যাখ্যা করো। ভাষা আন্দোলন, এখানে একটা জিনিস স্কিপ হয়েছে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ছিল বাঙালিদের স্বাধীনতা শুরুর একটা আন্দোলন, ঠিক আছে? এই যে আমরা একটা প্রশ্ন সর্বপ্রথম বললাম যে জাতীয়তাবাদ, ওইটা কেন্দ্রিক। তো এরপর হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করো, তখন তোমাদেরকে এই আলোচনাগুলো করতে হবে, মানে আমি এখন যেটা তোমাদেরকে পড়াইতেছি। আর এই পার্সেন্টেজগুলো একটু মনে রাখবা, কারণ পার্সেন্টেজ থেকে তোমাদের এবার হচ্ছে এমসিকিউ আসতে পারে। কি আসবে? এমসিকিউ আসবে। সাথে তোমরা যদি এই ছকটা মনে রাখতে পারো, আর ওই ছকটা যদি তোমরা হচ্ছে সিকিউতে অ্যাড করতে পারো, ইনশাল্লাহ তোমাদের ওখান থেকে একটা মার্কও কাটার ক্ষমতা কোনো টিচারের নাই। ইভেন হেলিকপ্টার মিলন আসলেও কাটতে পারবে না। ও বলবে যে যা সর্বনাশ, স্টুডেন্ট তো খুব ভালো পড়াশোনা করছে, এতে কাটা যাবে না। রংপুর জায়গাটা ভালো। আচ্ছা, পাবনা পাগলা গারদটা কোন দিকে? আমি পাবনাতে অনেক জিনিসই দেখেছি। আমার ভাই, ভাবি, তারপর হচ্ছে তাদের বাচ্চাগুলো সবাই মিলে আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু পাগলা গারদের ঠিক সামনে যাই বলতেছে চলো আখি তোমার ভিতরে নিয়ে যাবো। আমি বলছি আমি ভিতরে যাবো না। যে কেন? আমার ভয় লাগে, তোমার কোনো পাগলা কামড়াবে না, চলো। না আমি যাবো না। আমারে এমন জোর করা শুরু করছে, তারপর আমি ভিতরে ঢুকে নাই, মানে আমার সাহসে গোলাই নাই। আমি শুধু পাগলা গারদটাই দেখে নাই পাবনা, তাছাড়া মোটামুটি সবই দেখছি। কুয়াকাটা আইসে না, কুয়াকাটার আমাদের প্ল্যান ছিল রে, নিয়ে গেল না। মানে আমরা হচ্ছে 8 জন মেয়ে হয়েছিলাম, 13 জন ছেলে হয়েছিলাম, তারপরে আমাদের ট্যুরটা হইলো না কুয়াকাটাতে। কারণ হচ্ছে
আরও মেয়ে দরকার ছিল, আরও ছেলে, মানে 800 জন স্টুডেন্ট, মানে পুরো ডিপার্টমেন্ট থেকে এটা তো 800 জন স্টুডেন্টের মধ্যে এই কয়জনকে নিয়ে কুয়াকাটা যাওয়া হবে না, এই জন্য যাওয়া হলো না। যাই হোক, আমরা পড়াশোনায় ব্যাক করবো। অনেক 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 গল্প হয়েছে, এখনও সব কমেন্ট বাদ। এখন আমরা হচ্ছে পড়াশোনায় ফোকাস করি, তারপর আবার গল্প করব। দেখো 1951 সালে 16 অক্টোবর রাওয়ালপিন্ডিতে, এটা হচ্ছে কোথায়, রাওয়ালপিন্ডি, এটা হইতেছে মূলত পাকিস্তানের একটা জায়গা। সেখানে পাকিস্তান বলতে এখনকার পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই পাকিস্তান কি হয় যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যু হলে খাজা নাজিমউদ্দিন গভর্নর জেনারেল পদ ছেড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। এটা কিন্তু একটা এমসিকিউ, মনে রাখবা। এতে পূর্ব বাংলার জনগণ কিছুটা আশান্বিত হয়, কারণ কি লিয়াকত আলী খান তিনি বাঙালিদেরকে একটু হইলেও মানে দেখতেন আর কি, মানে এই চোখে না হলেও এই চোখে একটু হইলেও, কানা করে হইলেও একটু দেখতেন। কিন্তু এই শালা নাজিমউদ্দিন খান, এই খাজা নাজিমউদ্দিন খান, তিনি কিন্তু বাঙালিদেরকে একদম সহ্যই করতে পারতেন না। 1952 সালে পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন 21শে ফেব্রুয়ারি ঢাকায় 44 ধারা জারি করলে সকল প্রকারের শোভাযাত্রা, মিছিল, সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়। এবং কি করেন যে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের সম্মুখ থেকে ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে মিছিলে বের করলে পুলিশ তাতে গুলিবর্ষণ করে। এটা আমাদের চিরাচরিত একটা, মনে করো ছোটবেলা থেকেই যেটা আমরা পড়ে আসতেছি সেই জিনিসগুলো এগুলা। এতে সালাম বরকত রফিক এখানে কি হন, শহীদ হন। এবং আন্দোলনের তীব্র আকার ধারণ করলে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী বাধ্য হয় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে মেনে নিতে সম্মত হয়। এবং মানে সেই সময় যে সংবিধানে জায়গা দিয়েছিল এমনটা নয়, তারও 4 বছর পর 56 সালে পাকিস্তানের সংবিধান স্বীকৃত হয়। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে, সকলে নোট করো যে পাকিস্তানের সংবিধান কবে গৃহীত হয়। কি কথা, পাকিস্তানের সংবিধান কবে গৃহীত হয়? এটা হচ্ছে 1956 সালে। কত সালে? 1956 সালে। এটা সবসময় মাথায় রাখবা, ওকে? প্রশ্নটা তোমাদেরকে দেখাই দিয়েছি। আর এই ঘটনাটা ভাই যারা মুখস্থ রাখবা, ঠিক আছে, এই পার্টটা আমার স্লাইডের পার্ট, তোমার বইয়ের পার্টের কথা বলি না। তোমার বইয়ের পার্ট যদি পড়তে যাও তোমার জীবনে একটা অধ্যায় শেষ হবে না। তো তুমি হচ্ছে, আমি এই জিনিসগুলা রিফাইন করে 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 নিয়ে আসি যাতে করে তোমরা শুধু স্লাইড করে পরীক্ষা দিতে পারো। আমি তোমাদেরকে হলপ করে বলতে পারবো, আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে বর্তমানে, এই 50 জন স্টুডেন্টের মধ্যে মিনিমাম 10 জন স্টুডেন্ট আছে এখনো পর্যন্ত বই কিনে নাই, আমার স্লাইডের উপর নির্ভরশীল, আমি জানি। সো তাদের জন্য বলতেছি এই পার্টটা একটু মুখস্থ করে নিবা, কারণ এতটুকু লিখলেই তুমি আর খাতায় জায়গায় পাবো না যে আর কোথায় কি লিখবা। ওকে, এখন আমরা হচ্ছে সৃজনশীলে যাব। সৃজনশীলে কি কি টপিক থাকলে আমরা বুঝবো, সেটা ভাষা আন্দোলন কেন্দ্রিক একটা কোশ্চেন। এবং এই অধ্যায়ের সবচাইতে কি বলেছি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাষা আন্দোলনটাকে মূলত আইডেন্টিফাই করা। এটা হচ্ছে তোমাদের একদম টপ অফ এই অধ্যায়ের হচ্ছে টপিক আর কি, ওকে? তোমাকে দেখো যে 1952 সালে ভাষা আন্দোলনের উদ্দীপক সম্বলিত বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বুঝে নিব সেইটা মূলত ভাষা আন্দোলন থেকে কোশ্চেন করা হয়েছে। শোক দিবসের বিভিন্ন কার্যক্রম সম্বলিত তথ্য। বর্তমানে এই বাংলাদেশে একটাই শোক দিবস, সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। এরপর আরেকটা শোক দিবস আসবে যেটা নতুন বই বের হওয়ার পরে বের হবে, এটা হচ্ছে আমাদের জুলাইকে কেন্দ্র করে হবে, জুলাইয়ের মাসটাকে মূলত কেন্দ্র করে হবে। কিন্তু তোমাদের বইয়ে বর্তমানে একটাই শোক দিবস, সেটা হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি। তাছাড়া তোমাদের বইয়ে আর কোনো শোক দিবস নাই। কি বললাম, মাথার মধ্যে ঢুকাই নাও। শোক দিবস বলতে তোমাদের বই এখন একটাই, সেটা হচ্ছে 1952 সাল। এবং নতুন বই যখন আসবে, যারা 27 আছো, যারা 27-এ ক্লাস করতেছো, তোমাদের নতুন বই আসতে পারে, বা 28 যারা আসো তাদের কিন্তু নতুন বই আসতে পারে। তোমাদের জন্য কিন্তু শোক দিবস কিন্তু 2টা হবে, এবং এখন হচ্ছে একটা হয়ে গেছে। বঙ্গবন্ধুর শোক দিবস আর শোক দিবস নাই, এটা মাথায় রাখবা। তো শোক দিবসের বিভিন্ন কার্যক্রম সম্বলিত তথ্যগুলো থাকবে, যেমন 8ই ফাল্গুনের কথা থাকবে। এরপর হচ্ছে সকালের কার্যক্রম খালি পায়ে, তারপর হচ্ছে যে গান থাকবে, আমার ভাই রক্তে রাঙানো গানের কথা থাকবে, বা ভাষাকেন্দ্রিক কবিতা থাকবে, ভাষাকেন্দ্রিক কবিতাগুলো দেখে নিবা। এরপর হচ্ছে ভাষাকে সম্মান করার উদ্দেশ্যে কিছু ব্যক্তির বক্তব্য থাকবে, যে ভাষাকে সম্মান করতে হবে, ভাষার গুরুত্ব অপরিসীম, এই ধরনের কথা থাকবে। ভাষাকে একটু তেল দেওয়া কথাবার্তাগুলো থাকবে, তেল দেওয়া কথাবার্তা, সরি বলা ঠিক হচ্ছে না, এটা হচ্ছে কোনো জিনিসের প্রশংসা করা হিসাবে থাকবে। তো এইভাবে মনে করো যে ভাষার সম্মানকে করে টার্গেট করে কিছু কথা বলা থাকবে, তাহলেই বুঝবা এটা 52 সালের ভাষা আন্দোলনকে ইঙ্গিত করছে। এইভাবে মূলত টপিক ধরতে হয়, বুঝতে পারছো?
আচ্ছা, এরপর আমরা সবচাইতে বেশি আসা, পরীক্ষাতে আসা সবচাইতে বেশি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখি, এবং এই প্রশ্নটা আসে মূলত, এর আগে যেটা দেখলাম সেটা আমাদের গ নাম্বারের প্রশ্ন আসে, এবং এইটা আসে মূলত আমাদের প্রত্যেকটা সৃজনশীল, এই অধ্যায়ের প্রত্যেকটা সৃজনশীলের ঘ নাম্বারে আসে। কি নাম্বারে আসে? ঘ নাম্বারে। সো আমরা এটা একটু দেখব যে এখান থেকে প্রশ্ন আসবে বাঙালি জাতীয়তাবাদ বিকাশের অনুপ্রেরণা, অথবা এরকম থাকতে পারে বাঙালি ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের মুখ্য ভূমিকা রেখেছিল, অথবা এরকম থাকতে পারে যে বাঙালি তার স্বাধিকার আন্দোলনের প্রথম সূচনা করেছিল যেই আন্দোলনকে কেন্দ্র করে, সেটা ব্যাখ্যা করো। তখন তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে। কি কি লিখবো? আমরা যদি এইটুকু পড়ে নেই আমাদের ঘ নাম্বার পার হয়ে যাবে, ও নাম্বার প্রশ্নে চলে যাবে, ঠিক আছে? ও নাম্বার যদিও বা তোমাদের নাই, কিন্তু মানে এটা 3-4টা লাইন মনে হইতেছে, তোমরা লিখতে যাও অনেক বড় হয়ে যাবে। দেখো, এই আন্দোলন বাঙালিদের তাদের স্বতন্ত্র এবং জাতিগত পরিচয় সম্পর্কে সচেতন করে তোলে, এবং ভাষা স্বীকৃতিকে কেন্দ্র করে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ছাড়াও অন্যান্য অধিকার সম্পর্কে সজাগ হয়ে ওঠে, ফলে তারা পরবর্তীতে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে দাবি আদায়ের তাগিদ বোধ করে। আন্দোলনের মধ্যে দিয়েই পূর্ব পাকিস্তান স্বাধিকারের চেতনা বাড়তে থাকে। এই চেতনা পূর্বকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পথের শুভম করে বাঙালিরা নিজেদের অধিকার অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকে। এখানে যারা যারা ক্লাসে আছো, 44 জন ক্লাসে আছো, সকলেই এই জিনিসটা আমাকে এখন মুখস্থ করে দেবা। তোমাদের 1 মিনিট সময়, 1 মিনিট সময় সকলে মুখস্থ করবা, কোনো কথা ছাড়াই আমি মুখস্থ করাই। মুখস্থ হয়ে গেলে ডান লিখো, আমি তোমাদের কমেন্টগুলো দেখবো। আর কিছু জানার থাকলে আমাকে কোশ্চিন করতে পারো। এটা কে রে? 1952 সালের ভাষা আন্দোলনকে হিন্দিতে লেখছে কে রে? এটা এমডি সমীর হোসাইন। সমীর হোসেন না কমির হোসেন, আল্লাহ জানে। এই তুমি হিন্দিতে লিখছো কেন বাবা? তাও আবার ফেব্রুয়ারি মাসে। এটা কি ঠিক হয়েছে তোমার? হ্যাঁ, বাংলায় হচ্ছে না, হিন্দিতে লিখতে গেছে, তোমার চাকরিই থাকবে না। মাথার লোড নিতে পারছে না আপু, প্রচুর মাথা ব্যথা করতেছে, ফোনটা বন্ধ করে একটা ঘুম দাও। মুখস্থ কিভাবে করতে হয়? কে রে এটা? আরফাত, আরফাত খান, আরফাত খান। জি আপু, এটা টেস্টে আসছিল, দেখছো? আমি কোনো কথা ভুল বলি না। বানাই বানাই লেখা যায় না। আচ্ছা আরফাত খান, তোমাকে প্রশ্নের উত্তরটা দিই। তোমাকে প্রশ্নের উত্তরটা দিই আপু, বানাই বানাই লেখা যায় না। তোমরা ইতিহাস পরীক্ষা দিতে গেছো, ঠিক আছে? ইতিহাস পরীক্ষা দিতে গেছো, ওখানে গিয়ে ধরো তোমাদের ইতিহাস কোশ্চেন না দিয়া চায়না ভাষায় লেখা একটা কোশ্চেন দিছে, তুমি একটারও অ্যান্সার করতে পারবা? ধরো তুমি চায়নার বর্ণগুলো জানো, তুমি একটারও অ্যান্সার করতে পারবা? তো 5 মার্ক তুলতে পারবা? আমার এই ক্লাসে এমনও স্টুডেন্ট আছে যারা ইতিহাসের প্রথম পত্রের 4র্থ অধ্যায় খুইলাই দেখে নাই। ওদের আর 1 মাস পর পরীক্ষা, ঈদটা শেষ হইলেই ওদের পরীক্ষা, ওরা এই যে বইটা খুইলাই দেখে নাই। ওদের জন্য এটা মুখস্থ দরকার না? তোমার না হয় গার্লফ্রেন্ড নাই, তুমি সারাদিন বসে থেকে পড়ো, ওদের তো গার্লফ্রেন্ড ছিল, ওরা পড়ার সময় পায় নাই। আমার ক্লাসে আসছে, আপুকে দেখতে আসছে, তো এই ওসিলাই যদি 2টা লাইন মুখস্থ হয় সমস্যা হবে? হবে না তো। এই কৌশিক মোল্লা, তুই কাল থেকে শুরু করছিস, ঠিক হয়ে যা।
আমার ইসলামের ইতিহাস সাবজেক্ট এখানে অনেক মিল পাচ্ছি, ক্লাস খুব ভালো লাগছে। মিল পাওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে ইসলামের ইতিহাসের কয়েকটা টপিক শুধু ইসলাম ইতিহাস ভিত্তিক, বাদ বাকি সব ইতিহাস বইয়েরই, ঠিক আছে? সো তোমাদের যদি ওখানে কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমার কাছে চলে আসতে পারো, এসে সব কিছু বুঝাই চলে যাবা, ঠিক আছে? কারণ আমি ইসলামের ইতিহাসের স্টুডেন্ট, আমি ওটাও খুব ভালো বুঝি, কিন্তু ওইটার ক্লাস নেই না। জাস্ট ওটা আলাদা করে স্লাইড তৈরি করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, আবার পুরো বই পড়তে হবে। সো এগুলো হ্যাঙ্গামে আমি নিতে চাই না, কারণ আমি এখন অনেক থার্ড ইয়ারে, আমার অন্যান্য আনুষঙ্গিক অনেক কাজ আছে যেগুলো আর কি করতে গেলে এগুলো সময় হবে না। পিয়াস ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে ফাতিহা আহমেদ, আপু আমি আছি। ও তুমি আছো? এই যে কালো ভূত চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা পার্টি আছো যে বই পড়ো, বই কিনো নাই। তারপর হচ্ছে যে তাজরিনা একটা। হ্যাঁ, তুমি মারা যাও, কাল থেকে তোমাকে আমরা পড়াশোনা করবো। কি এটা? আরফাত খান। ইনশাল্লাহ আমি পাবনাতে যাব, ঘুরতে যাব। আপু সেকেন্ড পার্টটা একদিন ক্লাস নিলে খুব ভালো হতো। তোমাদের সেকেন্ড পার্টের উপর টেস্টের আগে ক্লাস হয়েছিল, তখন তুমি কই ছিলা? টেস্টের আগে একটা ইয়ে ছিল, মিশন টেস্ট এ প্লাস, ওখানে তোমাদের সেকেন্ড পার্টের উপর ক্লাস হয়েছে, এই জন্য এটা ফার্স্ট পার্টের উপর ক্লাস হবে। ফার্স্ট পার্টের যত প্রবলেম আছে তোমরা নিয়ে আসতে পারো, আমি সলভ করে দেবো। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, যাদের ইতিহাস আছে তোমরা কিন্তু অনেক বেশি লাকি যে তোমাদের ফার্স্ট পার্টের কয়েকটা অধ্যায় কমে যাবে, কারণ 2টা অধ্যায় তোমাদের একদম পড়তেই হবে না। ওখানে শুধু আওয়ামী লীগের গুণগান এবং ভারতের গুণগান করা আছে, এই জন্য ওখান থেকে কোনো কোশ্চেন আসবে না। আর যদিও আসে একদম ডিপ থেকে আসবে, আর ওগুলা রিস্ক তোমাদের নেওয়ার দরকার নাই। তোমরা কি করবা, তোমরা সুন্দর করে আগের অধ্যায়গুলো পড়বা, 1 2 3 4 5, এই 5টা অধ্যায় যদি পড়ে যাও, মিনিমাম তুমি 2য় অধ্যায় বা 3য় অধ্যায় বাদ দিতে পারো, সমস্যা নাই। শুধু তুমি 3টা অধ্যায় পড়ে গেলে মিনিমাম 6টা এমসিকিউ নির্দ্বিধায় কমন পাবা। কালো ভূত কেন বললাম? এই সবাই দেখো তো, এটা কালো ভূত না? ঠিক আছে না কালো ভূত? এই যে এখানে আমি কি ভুল বলেছি? আমি সঠিক বলেছি। সিলেট আসেন আপনি, অনেক ঘুরবো। আচ্ছা ঠিক আছে, সিলেট গেলে তোমাকে অবশ্যই জানাবো। শারমিন আক্তার, কাইলা সেরি না, ও হচ্ছে ইয়ে রাখছে, ও হচ্ছে কি বলে তোমার প্রোফাইল পিকটা অনেক কিউট। হ্যাঁ, ওর প্রোফাইল পিকটা অনেক কিউট, আমার খুব ভালো লাগে দেখতে। ও না দিলে এটা আমি দিয়ে দিতাম আমার প্রোফাইল পিক হিসাবে। পরবর্তীতে আমি ভাবলাম যে হচ্ছে আমার প্রোফাইল পিক আর হচ্ছে আমার পেজের প্রোফাইল পিক 2টা এক করে দেওয়া আছে, কারণ হচ্ছে অনেক সময় স্টুডেন্টরা আসলে বুঝতে পারে না এটা ইচ্ছা থাকবো কিনা, তো এই জন্য 2টা এক করে দেওয়া আছে, যাতে করে স্টুডেন্টরা চিনতে পারে। কারণ আমার পেজটা মূলত স্টুডেন্টের জন্যই খোলা, কারণ আমার আইডিতে আমি সবাইকে অ্যাড করতে পারি না, কারণ আমার বাসা থেকে বলে যে এটা পার্সোনাল আইডি, সো এখানে যাকে তাকে অ্যাড করা যাবে না, মানে যাদেরকে তুমি চিনো না, একদমই না চেনার কারণে ওদেরকে তুমি অ্যাড করো না, তো এই কারণে আর কি অ্যাড করা হয় না। তো যাই হোক, স্টুডেন্টদের জন্য খোলা, আর আমি বেশিরভাগ পেজেই থাকি, আমি আমার নিজের আইডিতেও থাকি না, কারণ আমার কথা বলার কোনো মানুষই নাই ভাই। আমি স্টুডেন্টের সাথে এই জন্য প্রচুর কথা বলি, আমার সময়টা ভালো কাটে, কারণ তোমাদের সাথে আলোচনা করতে আমার প্রচুর ভালো লাগে, তোমাদের যে কোনো প্রবলেম সলভ করতে, যে বারবার বইয়ের কাছে যাওয়া। আমি কি করি, যদি ধরো আমার কোনো ফ্রেন্ডের সাথে আলোচনা মানে গল্প করছি, কি হবে, এর গসিপ, ওর বয়ফ্রেন্ড চলে গেছে, ও তো গলায় দড়ি দিতে গেছে, ও তো সেদিন সুইসাইড করছিল, ও তো সেদিন হচ্ছে কার সাথে যেন পালাই গেছে, এগুলা গল্প ছাড়া ফ্রেন্ডের সাথে কোনো গল্প হয় না। আর যদি স্টুডেন্টের সাথে গল্প করি, ওরা শুধুই পড়াশোনা কেন্দ্রিকই গল্প করবে, তখন আমার মাথার মধ্যে ওই বইটা ধরা থাকবে এবং আমি বইয়ের থেকে বেশি ফোকাস করবো। এই জিনিসটা আমার খুব পছন্দের, কারণ সামনে আমাকে আরও অনেক দূর যেতে হবে, তো এই কারণে আমার স্টুডেন্টের সাথে আলোচনা করতেই বেশি মানে ভালো লাগে আর কি। তো এই জন্য আমি সারাদিন পেজেই পড়ে থাকি। আমি মনে হয় তোমাকে চেস করতে বলেছিলাম, সুমাইয়া শিমু। আচ্ছা আচ্ছা, চলো আমরা আবার ক্লাস শুরু করি। ওকে, এটা তো মুখস্থ হয়ে গেছে তাই না?
এটা মুখস্থ হয়ে গেছে, আমরা এখন পরের ক্লাসে চলে যাব। এবং তোমরা যারা যারা এটা মুখস্থ করছো তোমরা নিজেরাও জানো না যে এই অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসবে সেটা তোমরা অলরেডি কমন পেয়ে গেছো, তোমাদের আর কিচ্ছু বলার নাই এই অধ্যায়ে। এটাই আবার তোরা চলে যাস না, থাম আরেকটা কিছু জিনিস আছে মানে সাইড সুইডে যেসব গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা এখন পড়বো। এই দেখো, ভাষা আন্দোলন শহীদের পরিচয় এবং অবদান। আমি তোমাদেরকে পুরা প্যারা দেই নাই, আমি জাস্ট তোমাদেরকে কিছু তথ্য দিয়েছি। এই তথ্যগুলো যদি তোমরা মুখস্থ রাখো তোমরা MCQতে 100% এখান থেকে কমন পাবা। এবং এই ভাষা শহীদের যে ইয়েগুলো আছে, শহীদদের যে নামগুলো আছে এবং যাদের কাহিনীগুলো আছে, কে কোথায় মারা গেছে, কার বুলেট এই দিতে ঢুকছে, কে কবে মারা গেছে, কে কতদিন মানে ইয়ে ছিল হাসপাতালে চিকিৎসাধীন ছিল, কার বাবা কি করছে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা আমি এই তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু চোখ বন্ধ করে এই জিনিসটা একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? সো আমি আর নতুন করে এটা পড়াইতেছি না। নারী সমাজের ভূমিকা, এই জিনিসটা পরীক্ষাতে খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? নারী সমাজের ভূমিকা এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে এটা বলা যাচ্ছে না, তোমাদেরকে হচ্ছে শেষ পর্যন্ত আমাদেরকে এটা দেখতে হবে, কারণ এখান থেকে বহুকাল আগে একবার কোশ্চেন আসছিল, প্রায় 13 থেকে 14 বছর আগে এখান থেকে কোশ্চেন আসছিল। তারপরে এখানে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা মানে তোমাদের টেস্টে আসতে পারে, বাট বোর্ডের পরীক্ষায় খুবই কম আসছে, এই জন্য আর এটাকে বলা যাচ্ছে না। তোমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রথম শহীদ মিনার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা হচ্ছে আর সময় আছে 5 মিনিটের মতো, আমরা এই 5 মিনিটে এই জিনিসটা একটু শেষ করব। ওকে, তোমরা একটু মনোযোগী হও, তারপর আমরা আবার গল্প করতে করতে বিদায় নিব। দেখো, প্রথম শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 23 ফেব্রুয়ারি রাতে মেডিকেল কলেজের পাশে একটি ইটের মিনার নির্মাণ করে, তাতে একটি কাগজ সেটে দেয় যে ওখানে লেখা ছিল এটা শহীদ বীরের স্মৃতিতে নির্মাণ করা হয়েছে, ঠিক আছে? সেটা কোথায় নির্মাণ করা হয়েছিল? ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 23 ফেব্রুয়ারি রাতে মেডিকেল কলেজের মানে যেখানে মূলত মারা গেছে সেখানেই তারা একটা ইটের মিনার নির্মাণ করে। আর এই ইটগুলো ছিল মূলত এই কলেজ ঠিক করার জন্য, মেডিকেল কলেজ ঠিক করার জন্য ইট সিমেন্ট বালু এনে রাখছিল, ওই ইট সিমেন্ট বালুগুলো দিয়ে মূলত তারা এটা তৈরি করেছে এবং সেটা দেখতে ছিল এরকম। তোমরা যদি কখনো রাজশাহীতে আসো, আমাদের সিল্ক সিটি গ্রিন সিটিতে যদি কখনো আসো, তাহলে যদি রাজশাহী কলেজে যাও সেখানে গিয়ে এই মিনারটা দেখতে পাবা। কিছুদিন আগে এইটাতেই মূলত ফুল প্রদান কইরা আসলাম আমরা। আমি যাই নাই, কারণ হচ্ছে আমি একে তো অসুস্থ ছিলাম, তার উপর তোমাদের ক্লাস ছিল, তোমাদের স্লাইড আমার রেডি করা হয় নাই, এই জন্য আমি যাই নাই। তো হচ্ছে এই জায়গাতে ফুল অর্পণ করে সবাই। তো এখনো পর্যন্ত আমাদের ওই যে এইভাবে বেঁকা হয়ে থাকে না, ওই শহীদ মিনারটা আমাদের এখনো নাই। আমার কলেজে এখনো পর্যন্ত এই শহীদ মিনারটা আছে। তো এই জায়গাতে সকলেই হচ্ছে এখানে ফুল প্রদান করে। তো এই জিনিসটা দেখতে অসাধারণ যে পুরা দেশের মধ্যে এই একটাই জায়গা আছে যে জায়গাতে একদম অথেন্টিক শহীদ মিনারটা আছে, একদম শুরুতে যে শহীদ মিনার ছিল সেটা আছে। তো এরপর হচ্ছে এই শহীদ মিনারটি ঢাকা কলেজ মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলের ব্যারাক বা 12 নম্বর শেডের পূর্ব কোণের কোনাকুনিভাবে এমনভাবে নির্মাণ করা হয় যেন রাস্তা থেকে সহজেই এটা দৃষ্টিগোচর হয়। মিনারটি ইটের তৈরি ছিল, এটা 10 ফুট উঁচু এবং 6 ফুট চওড়া। মিনারের ডিজাইনার ছিল বদরুল আলম। এইদিকে 24 ফেব্রুয়ারি সকালে শহীদ শফিউরের পিতা মিনারটি উদ্বোধন করেন, কিন্তু এদিকে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল কলেজের হোস্টেল ঘেরাও করে মিনারটি ভেঙে ফেলে এবং 54 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট সরকার গঠন হইলে সেখানে 52 সালে ভাষা আন্দোলনের শহীদের স্মৃতি রক্ষার্থে একটি শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্থপতি হামিদুর রহমানের সরকারি সিদ্ধান্তে 1957 সালে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা শুরু করেন এবং 63 সালের 21 ফেব্রুয়ারি বাঙালিদের শিক্ষক বুদ্ধিজীবী সকলে মিলে সাধারণ জনতার উপস্থিতিতে এই অসমাপ্ত শহীদ মিনারটি ভাষা শহীদের আবুল বরকতের মা প্রথম হচ্ছে তিনি উদ্বোধন করেন। তাহলে প্রথম যিনি উদ্বোধন করেছিলেন সেটা হচ্ছে আবুল বরকতের মা। তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আবুল বরকতের মা। এবং বর্তমানে শহীদ মিনারটি 3 স্তর বেদির উপর দাঁড়িয়ে আছে, মাঝখানে কিঞ্চিত অবনত মূল স্তম্ভ, দুই পাশে 2টি করে 4টি স্তম্ভ, বড় স্তম্ভটি মা এবং ছোট স্তম্ভটি সন্তান প্রতীক। যেটা এভাবে থাকে না, এবার বেঁকা হয়ে থাকে, মাঝখানে গোল একটা বৃত্ত, ওইটা মূলত মা। আর হচ্ছে সাইডে যেরকম এই যে এইভাবে থাকে, যেগুলো হচ্ছে বেঁকা না, একদম সোজা এইভাবে থাকে, সেগুলো হচ্ছে সন্তানের প্রতীক।
তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা পারলে এই পার্টটাও আমার ইয়ে থেকে একটু মুখস্থ করে নেবা। এবং সর্বপ্রথম কে শহীদ মিনার হচ্ছে ইয়ে করেছিলেন, উদ্বোধন করেছিলেন, এবং হচ্ছে স্থপতি কে ছিলেন, এই জিনিসগুলো একটু একটু দেখে নিবা, ঠিক আছে। সর্বপ্রথম হচ্ছে শহীদ শফিউরের পিতা এটা হচ্ছে উদ্বোধন করেছিল, এবং ওই শহীদ মিনারটা ভেঙে দেওয়ার পর আবার আবুল হচ্ছে বরকতের মা কি করেছিল, তিনি পরবর্তীতে যে শহীদ মিনারটা তৈরি হয়েছিল সেটা তিনি হচ্ছে উদ্বোধন করেছে। তাহলে প্রথমে শফিউরের বাবা, তারপর হচ্ছে আবুল বরকতের মা। সবসময় এটা একটু মাথায় রাখবা, এই দুইটা কিন্তু পরীক্ষায় মাস্ট বি আসে। তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়। এখন বলো কারো কোনো সমস্যা আছে এই অধ্যায়ের? তোমরা যখন স্লাইডটা পাবা, আমি এমসিকিউ যেহেতু এখানে দেওয়া আছে এবং হচ্ছে উত্তরও দেওয়া আছে, এজন্য আমি এমসিকিউ তোমাদেরকে পড়ালাম না। কই রে, কত দূর চলে আসছি। জি আপু, কালনাগিরির মতো বেইকা থাকে ওইটা, কি এটা? আচ্ছা, কোনো সমস্যা না থাকলেই ভালো। ওকে, কোনো সমস্যা না থাকলেই ভালো। তো তোমাদের ইতিহাস যাদের আছে, তাদের FRB 4.0-তে যারা আছো, তাদের মেবি ইফতারের পরে আমাদের আরেকটা ক্লাস আছে, তাই না? তো সেই ক্লাসে সকলে চলে আসবা। এবং আজকে আমরা ওয়ারেন হেস্টিংসের সংস্কার সহ আরও যেসব বিষয় আছে, কর্নওয়ালিস, তারপর ওয়েলিংসলি, সবার আদ্যবাদ্য সব পড়ার চেষ্টা করব। এবং জানি এই অধ্যায় আজকে শেষ হবে না, কারণ অনেক বড় একটা অধ্যায়। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় একটু সময় লাগবে, তোমরা কেউ কিছু মনে করবো না যারা FRB 4.0-তে আছো, কারণ অনেক গুরুত্বপূর্ণ। এবং তোমরা তো জানো এটা ফ্রি ক্লাস না যে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে শুধু বুঝাইতে পার করে দিব। আমার FRB পেইড ব্যাচের স্টুডেন্টের মানে অনেক স্পেশাল, এবং ওদেরকে একদম শেষ মানে সব কিছু ধরে ধরে বুঝাই দিব। এই জন্য ওদের একটু সময় লাগবে, এবং একটু ধীরে চললেও দেখবা যে এমন সময় তোমরা এমন লাফায় লাফায় চলে গেছো যে সবার আগে আমার কোর্স শেষ হয়ে যাবে। তাই তোমরা এটা নিয়ে কোনো প্যারা নিবে না, ঠিক আছে? আপু, আপনার সাথে একটু কথা আছে, আমার SMS দিস, সমস্যা নাই। আফিয়া ফারজানা। আপু একটা পোজ দেন প্লিজ। কেমন পোজ দেব? কেমনভাবে পোজ দেওয়া যায় বলো তো? আমি পোজ দিতে পারি না, এই একটা প্রবলেম। এভাবে পোজ দেবো? দাঁড়াও। ওকে, পাঁচ বছর পরে পোজ দিতেছি। ওকে, ডান। চার অধ্যায় কি ডান আপু? ইয়েস, ডান। তোমাদের এই অধ্যায় থেকে আর কিছু করতে হবে না। এবং আমি শুধু চাইছিলাম ভাষা আন্দোলন তোমাদেরকে বোঝাবো, কিন্তু দেখলাম যে পুরো অধ্যায় কমপ্লিট হয়ে গেল। আমি ওই পোস্টটা দিয়েছিলাম লাস্ট ক্লাস 10-এ থাকতে। 5 না 6 বছর কি 7 বছর হয়ে গেল মনে হয়। ওই যে আমরা ক্লাস 10-এ থাকতে বগুড়াতে গেছিলাম মস্তান করে, ওখানে গিয়ে এই পোস্ট দিয়ে আমরা সবাই ছবি তুলেছিলাম। তারপর থেকে আর দেওয়া হয় নাই। আপু, আপনার ফেসবুক আইডি দেন। আমার ফেসবুক আইডিতে তো তুমি ইয়ে করতে পারবে না, আমার ইস্টার লিখে সার্চ করো, ওখানে আমার পেজ চলে আসবে। তো পেজে তুমি নক করো, দিয়ে তুমি আনলিমিট আমার সাথে কথা বলতে পারো, কোনো প্রবলেম নাই। সারাদিন আমাকে আমার স্টুডেন্টরা মেসেজ করে, তাদের সাথে আমার সারাদিন গল্প হয়, কারণ আমার নিজের মেসেঞ্জারে আমার কথা বলার কেউ নাই, ঠিক আছে? আমি স্টুডেন্টের সাথে বেশি কথা বলি। সো তুমি আমার পেজে আমাকে নক করো, ওখানে সারাদিন তোমার সাথে গল্প হবে। আহারে পিয়াস ইসলাম, এই তোরা আমার লিঙ্গ চেঞ্জ করে দিতেছিস কেন? আমি তো তোরা আমাকে নায়িকা বলবে, তোরা আমাকে নায়ক বলতেছিস কেন আজও? আচ্ছা, যাই হোক, আমাদের 4টা বেজে গেছে, বিদায়ের ঘন্টা শুরু হয়ে গেছে। ম্যাম, আপনার ক্যামেরা, ম্যাম পোস্ট দেখে হাসি দিতেছে কেন? ক্যামেরাম্যানও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমরা সবাই থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ইয়েতে, কি বলে তোমার হচ্ছে নেক্সট রুটিনে।
ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং তোমাদের সেদিন আমি উদ্দীপক ধরায় ধরায় কীভাবে মনে করো তোমাদের টপিকগুলা করবা সেগুলো তোমাদেরকে আমি দেখাই দেবো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।